আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের রাজনগর কবরস্থান রোডে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল। ওনার নানা বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর পূর্ব ল্যাঞ্জাপাড়া গ্রামে। নানা বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে খোয়াই নদী। সেই নদীতে প্রচুর মাছ ধরা পড়ত। নানা নিজের মুখে যখন ঘটনাটি বলেন, তখন এই শাহীন ভাইয়ের বয়স ছিল ৮ কি ৯ বছর, আর সময়টা ১৯৮২ কি ৮৩ সালের দিকে ঘটনাটি বলেছিলেন আর কি। তো নানা ১৯৮৬ সালে মারা যখন যান, তখন ওনার বয়স হয়েছিল ১০৫ বছর। নানা বলেছিলেন ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স ছিল ১২ কি ১৩ বছর। সেই হিসাবে ঘটনাটি ঘটে ১৮৯০ থেকে ১৮৯৫ সালের মধ্যে। নানার নাম মুনসব উল্লাহ। উনি ছিলেন মা বাবার একমাত্র সন্তান। ওনার বাবা ওনার ছোটবেলাতেই মারা যান, যে কারণে ওনার মা ওনাকে অনেক কষ্ট করে বড় করেছিলেন। অবশ্য নানার বাবা অনেক সম্পদ রেখে গিয়েছিলেন, যে কারণে নানাকে অর্থ কষ্ট জিনিসটা যে কি, ওই জিনিসটা আসলে খুব একটা উনি পান নাই। একমাত্র সন্তান হওয়ার কারণে মা সব সময় তাকে চোখে চোখে রাখতেন, কখনো চোখের আড়াল করতে চাইতেন না তার মা। নানার ছিল প্রচুর মাছ ধরার নেশা। গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে চলার কারণে সকলে মাছ ধরত এবং লোকজনও বেশি বেশি মাছ পেত। নানা দিনের বেলা মাছ ধরতে যেতেন, কারণ তার মা তাকে রাতে যেতে দিতেন না। তবুও নানা তার মাকে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরতে যেতেন নদীতে। তবে একা যেতেন না, সাথে থাকতো পাশের বাড়ি তারই সমবয়সী আরেকটি ছেলে। তেমনি একদিন তিনি চিন্তা করলেন দিনের বেলা বড়শি ফেলে আসবেন আর রাতে সেই বড়শি থেকে মাছ ধরে নিয়ে আসবেন। ওনাদের ওইদিকে নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরার সিস্টেমটা হচ্ছে, আগে থেকে ধরা জ্যান্ত টাকি বা পুঁটি মাছ একটি বড় বড়শিতে গেঁথে নদীর কিনারে সেই বড়শির লাঠি বা ছিপ, অর্থাৎ বড়শিটির সুতা সহ যে বাঁশে লাগানো থাকে, এটাকে ছিপ বলে আর কি, ওইটা চাপ দিয়ে মাটির গভীরে ঢুকিয়ে দেওয়া এবং জ্যান্ত মাছ গাঁথা বড়শি পানিতে ফেলে দেয়া। এমন ভাবে ফেলে দেয়া হয় সেই মাছটি যেন পানির একদম উপরিভাগে ভাসতে থাকে, বেশি উপরেও না আবার বেশি পানির গভীরেও না। মাছটিকে পানির ছুঁই ছুঁই অবস্থায় রাখা হয়। এতে করে মাছটি মারা যায় না ঠিক, তবে মাছটি বড়শি থেকে ছোটার জন্য চেষ্টা করতে থাকে। ফলে মাছটি অনেক বেশি ছোটাছুটি করে আর অন্যান্য বড় মাছ সেটা দেখে আকর্ষিত হয়। বড় মাছগুলো যখন সেই মাছটি শিকার করার জন্য এগিয়ে আসে এবং গিলে খায়, তখন ওই বড় মাছটা বড়শিতে আটকে যায়। নানা কি করলেন, সেদিন বিকেল বেলা এভাবেই কয়েকটি বড়শি নদীতে ফেলে আসার চিন্তা করলেন। রাতে গিয়ে সেই বড়শি থেকে মাছ নিয়ে আসবেন। নদীতে ওই সময় প্রচুর মাছ পাওয়া যেত। পরিবার যথেষ্ট সচ্ছল ছিল, তাই শুধু শখ বা নেশার বশে মাছ ধরতেন। যদিও তার মা তাকে নিষেধ করতেন, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা কানেই তুলতেন না। তবে রাতে একদমই একা যেতে দিতেন না তার মা। এখন কথা হচ্ছে, তিনি তো বড়শি ফেলে এসেছেন ঠিকই, কিন্তু সমস্যা হলো রাতে বের হবেন কিভাবে? রাতে তো ওনার মা ওনাকে একা বের হতে দিবেন না। আর এদিকে উনি যে বড়শি ফেলে এসেছেন সেটা কিন্তু তার মাকে আবার বলেন নাই, তাই মিথ্যার আশ্রয় নিলেন। মাকে বললেন আজকের বাড়িতে থাকবেন। মা যখন কারণ জিজ্ঞেস করলেন, তখন বললেন আজ ওদের বাড়ির লোকজন নাকি অন্য জায়গায় বেড়াতে গেছে। তো পাশের বাড়ির ছেলেটিকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছেন যে মা যদি জিজ্ঞেস করে তুমি কিন্তু এটাই বলবা, মা বললে এই জবাব দিবা, এরকম আর কি শিখাই নিয়ে আসছে কি। ছেলেটা বলল, মানে তার মায়ের কাছে এসে, মানে নানার মায়ের কাছে এসে বলতেছে যে তাদের বাড়িতে কেউ নাই, বাড়িতে থাকতে দিতে হবে নানাকে। এখন গ্রামে যদি কোনো লোক বিপদে পড়ে আর একজন লোক এগিয়ে যায়, এটা কিন্তু গ্রামের একটা কালচার। যদিও এখন এটা কমে এসেছে, তবে একটা সময় মানুষ কিন্তু
নিজের জীবন বিপন্ন করে হলেও অন্যকে বাঁচানোর জন্য এগিয়ে যেত। একটা সময় কিন্তু সেই কালচারটা আমাদের দেশে খুব ভালোভাবেই ছিল। যেহেতু ওই বাড়িতে লোকজন নাই, এই কারণে নানাকে পাঠাতে নানার মা দ্বিতীয়বার চিন্তা করেন নাই। তো যাই হোক, নানার মা তো আর না করতে পারলেন না। নানা ওই বাড়িতে ছেলেটার সাথে চলে যায়। অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ঘুমিয়েও হঠাৎ পরিচিত কারো একটা ডাকে নানার ঘুম ভেঙে যায়। নানা শুনতে পান নদীর পাড় থেকে ওই লোকটা বলছে, এই মুনসব রে, গিয়ে দেখ তোর বড়শিতে অনেক বড় মাছ ধরা পড়ছে রে, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়, অন্য লোক নিয়ে যাবে। এই মুনসব এভাবে ডাকতেছে। একবার নয়, অনেকবার বলেছে। নানা বুঝতে পারলেন তার বড়শিতে মাছ ধরা পড়েছে। ওই লোকটাকে কিন্তু নানা চিনতেন, তাকে খুব ভালো করেই চিনতেন, তার কণ্ঠস্বর পরিচিত। উনি তার নামও বলেছিলেন, তবে শাহিন ভাই অবশ্য সেই নামটা মনে করতে পারেন নাই, যেহেতু অনেকদিন আগে বলেছিলেন। সেই 1982 কি 83 সালের দিকে ঘটনা শুনেছেন, তো আজকের কথা না, বহুদিন আগের কথা। তো বহুদিন আগে সেই ঘটনাটা শুনছেন আর কি। যাই হোক, তখন তো আর হাতে ঘড়ি ছিল না যে কয়টা বাজে এটা দেখবেন। রাতটি ছিল পূর্ণ পূর্ণিমা, অর্থাৎ পুরোপুরি পূর্ণিমার রাত ছিল। উনি বুঝতে পারেননি সময় কত, তবে ধারণা করা হয় রাত তখন আনুমানিক 2টা বাজে আর কি। পূর্ণিমার আলো এতই বেশি ছিল, বোঝা যাচ্ছে না যে ভোর হয়ে যাচ্ছে নাকি রাত আছে, এমন একটা অবস্থা আর কি। তিনি মনে করেছেন একদম ভোর, তো তাই মনে হয় ওখানে কেউ গেছে, বিশেষ করে পরিচিত লোকটা গেছে, তাকে ডাকাডাকি করছে আর কি। বয়স কম হলেও নানা কিন্তু মোটামুটি সাহসী ছিলেন। গ্রামের ছেলেরা কিন্তু সাধারণত একটু সাহসী হয়ে থাকে। যেহেতু নদীটি তাদের বাড়ির পাশেই ছিল, 2-3 মিনিট হাঁটলেই ওই খোয়াই নদীর পাড়ে চলে যাওয়া যেত। সেখানে তিনি কাউকে দেখতে পান না, মানে ওই বর্ষির ওই দিকটাতে গিয়েছেন, কাউকে দেখেন না। তো নানা ভাবলেন লোকটি হয়তো চলে গেছে। তো উনি কি করছেন, ওনার যে বর্ষিগুলো আছে ওইখানে, ওই বর্ষিগুলো দেখছেন যে কোনটায় মাছ ধরা পড়েছে। বর্ষি পরীক্ষা করতে নদীতে নামতে হয় না, পাড় থেকেই কিন্তু বোঝা যায়। কিন্তু মাছ তো নাই, একটা একটা করে ধরছেন। সর্বশেষ বর্ষির কাছে যখন উনি গিয়েছেন, তখন দেখতে পেলেন বিশাল বড় একটা বোয়াল মাছ ধরা পড়েছে। তিনি যখন নদীর পাড় থেকে নদীতে নামতে যাবেন, তখন দেখতে পান নদীর পাড়ের কাছে স্বাভাবিক অবস্থায় সাদা কাপড় পরিহিতা একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। বসে বসে পান চিবাচ্ছে, মানে এমন ভাবে মুখ নাড়াচ্ছেন, বোঝাই যাচ্ছে যে পান চিবাচ্ছে। নানা অবশ্য বুঝতে পারছেন না যে এই সময়ে নদীর পাড়ে একজন বৃদ্ধা মহিলা কেন বসে আছেন। হয়তো মাথায় কোনো সমস্যা আছে, এই জন্য এই সময় বসে আছে। এই চিন্তা করে উনি ব্যাপারটা আসলে আমলে নেন। হঠাৎ করেই ওনার আবার মনে পড়ে যে ওনাদের দুঃসম্পর্কের একজন খালা আছে, যার আবার মাথায় কিছুটা সমস্যা আছে। উনি হয়তোবা এখানে আছেন। ওই খালা আবার মাঝে মাঝেই রাতের বেলা হাঁটাহাঁটি করত। তো সেই খালার কথা ওই সময় ওনার মনে আসে যে এটাই হয়তোবা সেই খালা হবে। উনি অনেকটা সম্মোহিত হয়ে পড়েছেন আসলে ওই মহিলাটাকে দেখে। খুব একটা ভালো চিন্তাও করতে পারছেন না যে এত রাত্রেবেলা ওই খালা এখানে কেন আসবেন। হ্যাঁ, রাত্রেবেলা হাঁটাহাঁটি করতেন, কিন্তু এখন তো আসলে রাত বলে মনে হচ্ছে না, ওই চাঁদের বেশি আলোর কারণে ভোর ভোর বলে মনে হচ্ছে। উনি ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, ও খালা, এখানে কি করছো? এই প্রশ্ন করতেই ওই মহিলাটি জবাব না দিয়ে ওখান থেকে উঠে চলে গেল। নানা ভাবলেন যেহেতু ওনার মাথায় সমস্যা আছে, হয়তো বাড়ির দিকে চলে যাচ্ছে। উনি আর কিছু না ভেবে নদীর পানিতে নেমে যেই না মাছটি ধরতে যাবেন, তখনই দেখতে পেলেন ওনার আশেপাশে মাটির অনেক বড় বড় ঢিল দিয়ে কে যেন পানিতে ছুঁড়ে মারছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ঢিলই ওনার শরীরে পড়ছে না। তিনি চারদিকে তাকিয়ে কিছুই দেখতে না পেয়ে পেছনে ফিরে তাকাতেই যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এমন কিছু দেখবেন যা উনি কল্পনাও করেন নাই। উনি দেখতে পেলেন যেদিকে পা দিয়ে উনি নেমেছেন, সেই দিকে বিশাল বড় একটা অবয়ব, এর 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি শুধু পা দুটোই দেখতে পাচ্ছেন, উপরের দিকে তাকিয়ে আর মাথা দেখতে পেলেন না। মানে এটা এত বড় যে উনি শুধু পাই দেখছেন, এটার মাথা যে কোথায় গিয়ে ঠেকেছে এটা দেখা যাচ্ছে না। নানা ভাবলেন শেষ, আজকে আমি শেষ। ছোট মানুষ, বয়স আর কত, 13-14 বছর বা 12-13 বছর এরকম বয়স আর কি তার। তো
এই জিনিসটা এমন ভাবে পথ আড়াল করে দাঁড়িয়ে আছে যে যেতে চাইলে সেই দুই পায়ের ফাঁকা দিয়েই যেতে হবে। এই বিশাল অবয়বটা চাচ্ছে যে নানা যেন মাছ নিয়ে এই জিনিসটার পায়ের ফাঁকা দিয়ে যান, আর তখন নানাকে চাপ দিয়ে মেরে ফেলে ওই জিনিসটা মাছ নিয়ে চলে যেতে পারে। নানা ছোট মানুষ হলেও কিন্তু এমন বিপদের সময় আল্লাহর রহমতে তার জ্ঞান কিন্তু একেবারে লোপ পায় নাই। উনি বুঝতে পারলেন এই বিশাল দেহিটা যদি নিজেই পারতো তাহলে নিজেই তো বড়শি থেকে মাছটা খুলে নিয়ে চলে যেত। সেটা পারেনি বলেই এখন তাকে ধোকা দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আসছে, আর এরকম আতঙ্ক সৃষ্টি করে মাছটা এখন নিয়ে নেবে। নানা মনে মনে যা দোয়া দরুদ জানেন পড়তে লাগলেন, আর ভাবতে লাগলেন যে এই জিনিসের হাত থেকে এখন বাঁচা যায় কিভাবে। তিনি চারদিকে তাকিয়ে দেখতে পেলেন অন্যদিকে নদীর পার কিছুটা খাড়া, তাই সেই দিক থেকে যদি ওঠার চেষ্টা করা হয় তাহলে এটা ভালো হয়, কিন্তু ওই দিক থেকে ওঠা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। যে দিক দিয়ে উনি নেমেছেন সেই দিকটা থেকে উপর দিকে ওঠা তুলনামূলক সহজ, কারণ লোকজন এদিক দিয়েই সবসময় ওঠানামা করে, কিন্তু সেদিকেই তো ওই বিশাল মূর্তিটা দাঁড়িয়ে আছে, সেদিকে তো যাওয়া যাবে না, গেলে তো নিশ্চিত মৃত্যু। কি করবেন ভাবতেই মনস্থির করলেন যত যাই হোক বড়শি থেকে মাছ উনি খুলবেন না, তিনি বড়শির লাঠি সহ মাছটা টেনে নিয়ে যাবেন। আর এই সিদ্ধান্তই নানার জীবনে অন্যতম একটা সেরা সিদ্ধান্ত ছিল। তিনি আল্লাহর নাম নিয়ে ওই বড়শি যে ছিপ, ওই ছিপটা হাতে নিয়ে মাছটাকে টেনে উপরে তুলে ফেলেছেন। অমনি মনে হলো চারদিকে বিশাল তুফান শুরু হয়েছে, মনে হচ্ছে চারদিকে ভেঙে চুরে যাচ্ছে। যতই ভয় ভীতি দেখাচ্ছে না কেন, নানা কিন্তু ওই বড়শি হাত থেকে ছাড়ে না, আর ওই জিনিসটা বড়শি থেকে মাছ নেয়ার চেষ্টাও কিন্তু করছে না, কিন্তু পিছন থেকে ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে আর একটা সমস্যা হলো, সেটা হলো যে এই মাছটা এত বড় যে এটা আসলে টেনে নিয়ে যাওয়াটা ওনার জন্য কষ্টই। তবু বাঁচার তাগিদে উনি সর্বশক্তি দিয়ে বড়শিটা উনি টেনে নিয়ে যাওয়া শুরু করলেন। অবশ্য পানি থেকে ওই মাছটাকে তুলতে গিয়ে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, কারণ বড় একটা বোয়াল মাছ ছিল সেটা। আর পানিতে যদি বোয়াল মাছ থাকে এটার শক্তি কিন্তু সে পরিপূর্ণভাবে দেখাতে পারে, ডাঙায় উঠলে তো মাছ ওইভাবে শক্তি দেখাতে পারে না, কিন্তু পানিতে থাকলে অনেক শক্তি দেখাতে পারে। শুধু তাই না, অনেক সময় দেখা যায় বড় আকৃতির কোনো মাছ লেজ দিয়ে চোখে আঘাত করে কিন্তু চোখের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে, চোখ অন্ধ হয়ে গেছে, এমনকি মাছের লেজের আঘাতে চোখ ভেতর থেকে খুলে বাইরে পড়ে গেছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এই জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সতর্ক থাকা লাগে যারা মাছ ধরে আর কি। উনি তো আর বোয়াল মাছটার কোলে নেন নাই, ওই বড়শির সাথেই লাগানো। আর এই ধরনের বড় মাছগুলো টোপগুলো একদম গিলে ফেলে, যার কারণে এটা যদি একবার কোনো টোপ গিলে ফেলে এগুলো আর ছুটতে পারে না। নানা তো অনেক কষ্টে তুলেছেন, তারপরে যাওয়া শুরু করেছেন। পেছন থেকে তো এই ধরনের আন্দোলন হচ্ছে, শব্দ হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো শব্দ হচ্ছে। উনি যখন ওই ওঠা শুরু করেছিলেন, উনি কি করেছিলেন, ওই মূর্তিটার পায়ের দিকটাতে না গিয়ে ওই খাড়া পাড়ের দিকেই হাঁটা শুরু করেছিলেন, কারণ ওই সোজা তো আসলে যাওয়া যাবে না। উনি যে কি করছেন না কি করছেন এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করতে পারছেন না। ওনার শুধু মাথায় একটাই চিন্তা, এই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে বাঁচতে হবে। উনি অনেক কষ্টে কোনো মতে নদীর পাড়ে উঠেছেন ওই মাছটা নিয়েই, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বড়শির যে ছিপটা বা লাঠিটা এটা উনি কাঁধে চেপে ধরে হাঁটছেন, আর বড়শি সহ মাছটি মাটিতে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছেন। উনি এটাও ভয় পাচ্ছিলেন যে এখন যদি কোনো কারণে ওই মাছের যে ওয়েট বা ওজন, এটার কারণে যদি বড়শির সুতা ছিঁড়ে যায় তাহলে তো হবে আর এক বিপদ, না জানি তখন কোন বিপদ নেমে আসে। তো যাই হোক, উনি তো চলছেন, ওইটা নিয়ে চলছেন, পেছন দিকে কিন্তু তাকাচ্ছেন না, উনি সামনের দিকে তাকাচ্ছেন, সামনের দিকে তাকিয়ে চলছেন। ওনার বাড়ি থেকে কিন্তু নদীর দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। তো উনি যে এই যে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন, মাছটাকেও ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছেন, বাড়িতে তো উনি আসতে পারতেছেন না, অনেকক্ষণ হয়ে গেছে। পেছনে শা শা শব্দ হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তবু উনি পেছন দিকে তাকান নাই। অবশেষে উনি বাড়িতে এসে পৌঁছে গেলেন এবং ঘরের বারান্দায় এসে জোরে শুধু মা বলে একটা চিৎকার দিয়েছেন, এরপর ধপাস করে পড়ে জ্ঞান হারান। এদিকে নানা তো এই অবস্থা,
জ্ঞান হারিয়েছেন। নানার মা তো ওই রাত্রে ভালো করে ঘুমাইতে পারেন না, কেন যেন মনে হচ্ছিল তার ছেলে একটা বিপদে পড়েছে। মায়ের মন তো সবসময় একটা উত্তেজনা কাজ করত, এই জন্য ওই মা বলে ডাক দেওয়ার সাথে সাথে উনি বের হয়ে চলে এসেছিলেন। এসে দেখেন তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে বিশাল বড় একটা বোয়াল মাছ বড়শি সহকারে আছে। তো উনি কি করেছেন, মাছ যেভাবে আছে ওভাবে রেখেই নানাকে নিয়ে ঘরে ঢুকেছেন আর তার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফজরের আজান ভেসে আসে। নানার মা শুনতে পেলেন ওনাদের বাড়ির সামনেই বড় একটা করই গাছ আছে, ওই করই গাছের বেশ মোটা একটা ডাল মনে হলো ধপাস করে ভেঙে ফেললো। এখন ভেঙে যে পড়লো, একটু বাতাসও কিন্তু বাইরে ছিল না। নানা নদী থেকে আসার সময় যে ঘূর্ণিঝড় বইছিল, এটা কিন্তু নানার মা একটু বুঝতে পারেন নাই, উনি সবকিছু স্বাভাবিকই অনুভব করেছেন। তো পরদিন সকালবেলা আশপাশ থেকে অনেকেই খবর পেয়ে নানাকে দেখতে আসে। বিশাল বড় মাছ দেখে সবাই তো অবাক হয়েছেন। এদিকে নানার জ্ঞান ফেরার কোনো লক্ষণই নাই, নানা কিন্তু জ্ঞান তখনও ফেরে নাই। নানার মা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। হুজুর নানাকে দেখে অনেক ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন এবং বলেন পানি পরা নানাকে খাওয়াতে। হুজুর পুরো বাড়ি হেঁটে হেঁটে দেখলেন, গাছের বড় ডাল ভাঙাটা দেখে বললেন যে মাছ নিতে ব্যর্থ হওয়ার রাগে ডাল ভেঙে দিয়ে গেছে। হুজুর বললেন যে চিন্তার কিছু কারণ নাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ জ্ঞান ফেরত আসবে। হুজুর পুরো বাড়িটা দোয়া দুরুদ পড়ে রুকিয়া করে বন্ধ করে দিয়ে যান। যাওয়ার সময় বলে যান যেহেতু ওই মাছটির প্রতি জিনটির লোভ ছিল, সেহেতু কোনো অবস্থাতেই যেন এই মাছটি নানাকে না খাওয়ানো হয়, মাছটি যেন কেটে পুরো গ্রামের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সেটাই করা হয়। নানার মা ওই মাছটি কেটে টুকরো করে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই যতটুকু হয় আর কি সেটা বন্টন করে দিয়েছিলেন। 3 দিন পর নানার জ্ঞান ফেরত আসে। হুজুরকে আবার খবর পাঠানো যখন হয়েছে, তিনি এসেছেন, তখন নানা সবকিছু খুলে বলেন। হুজুর আবারও ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই, তুমি ঠিক আছো। তবে হুজুর বলেছিলেন যে নানা যেই অবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে কারো পক্ষে বেঁচে ফেরা অনেকটাই কঠিন। আল্লাহর অশেষ রহমত আর মায়ের দোয়া ছিল বলেই এই যাত্রায় বেঁচে ফিরতে পেরেছিলেন। হুজুর বলেন যে জিনটি নানার ক্ষতি করতে পারত, তবে একটা কারণে ক্ষতি করতে পারেনি, সেটা হলো ওই বড়শির লাঠিটা নানা হাত ছাড়া করেননি বলে তার কোনো ক্ষতি করতে পারেনি। ওই বড়শির ছিপ বা লাঠিটা ধরে রাখার কারণে জিনটি নানার কাছে ঘেঁষতে পারেনি। অনেক চেষ্টা করেছে এটিকে বারবার হাতছাড়া করতে, কিন্তু পারেনি। যদি একবার হাতছাড়া হতো তাহলে নানাকে মেরে ফেলতো। হুজুর বলেছিলেন জিনদের নাকি এই বড়শির ছিপ বা লাঠির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেউ যদি ইচ্ছা করে বড়শি থেকে মাছ খুলে না দেয়, তাহলে নাকি জিনদের সেই ক্ষমতা নেই যে বড়শি থেকে মাছ খুলে খাবে, সে যত বড় শক্তিশালী জিনই হোক না কেন। এমনটাই হুজুর বলেছিলেন। এরপর হুজুর চলে যান। নানা পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় নিয়েছিলেন। আল্লাহর রহমতে 1 মাস পর নানা পরিপূর্ণভাবে আগের মতো সুস্থ হয়ে যান। এরপর অবশ্য উনি রাতের বেলা কখনো মাছ ধরেন নাই। পরবর্তীতে জিন সংক্রান্ত কোনো সমস্যাও নানার সাথে হয়নি আল্লাহর রহমতে। 1986 সালে 105 বছর বয়সে নানা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আসল ভাই, আমি সুজন, খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে বলছি এবং আমি বর্তমানে একটি ঔষধের ফার্মেসিতে কর্মরত অবস্থায় আছি। আসল ভাই, ঘটনাটি ঘটে 2007-08 সালের দিকে আর কি, এবং ঘটনাটি ঘটে আমার দাদা বাড়িতে। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার দাদার বাড়িতে আমরা একসাথে সবাই আর কি থাকতাম। পরবর্তীতে আমরা ওখানে আর থাকা হয় না, ওইখান থেকে আমরা সরে গিয়ে অন্য একটি গ্রামে গিয়ে বাড়ি করেছি আর কি। তো ওই গ্রামের আমার দাদা বাড়ির একটি ঘটনা আমি আজকে শেয়ার করতে চলেছি। রাসেল ভাই, আমাদের যখন আর কি ঘটনাটা ঘটে, আমাদের তখন অনেক ধান হতো, ধানের জমি ছিল এবং অনেক ধান হতো আমাদের বাড়িতে। তো সমস্যাটা কি যে আমাদের যে উঠান, ওই উঠানে আসলে মানে জায়গা ছিল না আর কি ধান রাখার মতো, বা ধান সিদ্ধে শুকনো এগুলো করার মতো আসলে জায়গা তেমন ছিল না আর কি। তো কাজেই আমাদের ধানগুলোকে আমাদের দাদা বাড়ির সাইডে একটা স্কুল মাঠ ছিল, ওই স্কুল মাঠে আর কি রাখা হতো আর কি।
আমাদের যে ধানগুলো আর কি ওইখানে রেখে তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই ধান করা, মলা, তারপরে সিদ্ধা শুকনো ধান রোদ দেয়া, এই কাজগুলো করা শেষ হলে তারপর আবার ওইখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসতো আর কি। তো সেই কারণে আমাদের ওই ধানগুলো কেটে ওই ওই স্কুল মাঠে আর কি উঠাই। তো উঠানোর পরে সেই তখন আর আসলে আবার ধান চুরি হয়ে যেত। রাত্রিবেলায় দেখা গেল যে অনেকে ধান চুরি করে নিয়ে যেত। তো সেই কারণে আমার বাবা করেন কি, ওই ধান যেহেতু স্কুল মাঠে উঠাইছেন সেহেতু স্কুল মাঠে পাহারা দিতে হবে, ধান রাত্রে ওইখানে থাকতে হবে, তা না হলে ধান চুরি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমার বাবা স্কুল মাঠের একটা কোণে ছোট্ট একটা মাচা তৈরি করে আর কি, উপরে তাঁবু টানিয়ে ছোট্ট করে একটি থাকার জায়গা তৈরি করে, যেখানে থেকে আর কি রাত্রে এখানে থাকবে, পাহারা দিবে আর কি। তো সেই কারণে ওরকম প্রথম দিন ওরকম পাহারা দেয়। প্রথম দিন কোনো সমস্যা হয় না, কোন রকম কিছু হয় না। দ্বিতীয় দিনও পাহারা দেয়, দ্বিতীয় দিনও তেমন কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় তৃতীয় দিন রাতে। তো এরকম প্রতিদিনের মতো ওইরকম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমার বাবা ওইখানে যায় আর কি পাহারা দিতে। পাহারা দিতে যাওয়ার পরে সাথে একটি টর্চ লাইট থাকতো এবং একটি দা ছিল, রামদাও আর কি আমাদের। ওই রামদাটা সাথে নিয়ে যেত আর কি, যেহেতু যদি চুরি টুরি বা কেউ আসে দাউটার সাথে থাকলে আর কি সাহস পাওয়া যাবে আর কি। তো সেই কারণে দাউটা সাথে রাখতো আর কি। ওরকম শুয়ে আছে রাত্রিবেলায় তাঁবুর ভিতরে, হঠাৎ করে মাঝরাতের দিকে তার মনে হচ্ছে যে মানে তার বাসার আশপাশে কেউ যেন হাঁটাহাঁটি করতেছে, এবং ওই হাঁটাহাঁটির শব্দে আর কি তার আসলে ঘুম ভেঙে যায় আর কি। ঘুম তো তেমন ছিল না, যেহেতু পাহারা দিতে হবে, একটু ঘুমাচ্ছিল আবার সজাগ হচ্ছিল, এরকমটা করতেছিল আর কি। তো ওরকম দেখতেছে যে কারোর হাঁটাহাঁটির শব্দ, মনে হচ্ছে যে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করতেছে, এরকম একটা শব্দ হচ্ছে আর কি। তো তখন তিনি মনে ভাবে যে কি ব্যাপার, এখানে কি হাঁটাহাঁটি করে এত রাত্রে, চোর টোর আসলো নাকি আবার। তখন সে বাইরে বের হন, লাইট জ্বালিয়ে টর্চটা নিয়ে এবং রামদাও খাওয়ান হাতে নিয়ে আর কি বাইরে বের হন। বাইরে বের হয়ে এদিক ওদিক লাইট মেরে দেখেন যে না, কোথাও কিছু দেখা যাচ্ছে না, কোনো মানুষজন নেই। তখন ভাবে যে হয়তো বা আমার মনের ভুল হতে পারে, এটা মনে করে সে আবার তাঁবুর ভিতর ঢুকে আবার শুয়ে পড়ে আর কি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে উনি আবার লক্ষ্য করেন যে কেউ হাঁটাহাঁটি করতেছে এরকম, এবং ফিসফিস করে কথা বলতেছে, এরকমটা মনে হচ্ছে যে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলতেছে, কিন্তু কি বলতেছে এই কথাগুলো আসলে বোঝা যাচ্ছে না। তবে তিনি স্পষ্ট শুনতেছিলেন যে কিছু একটা বলতেছে, তারা কথা বলতেছে কয়েকজন, কিন্তু এমন একটা ভাষায় কথা বলতেছে আসলে বুঝেই উঠতে পারতেছে না যে কি জানি একটু বলতেছে। তখন আমার বাবা আবার সে তাঁবুর ভিতর থেকে বের হন, বের হয়ে আবার দেখেন যে কিছু নেই, কোথাও কিছু নেই, কোনো সারা শব্দ নেই, সবকিছু ঠান্ডা পরিবেশ। উনি মনে হয় যে ব্যাপার কি, কারা এখানে কথা বললো শুনলাম, এর মধ্যে নেই, এটা তো কেমন জানি মনে হচ্ছে। তারপর তিনি ভালো করে চারি সাইডে লাইট মারলেন, টর্চ মারলেন, এবং ঘুরে ঘুরে দেখলেন যে দেখি আশেপাশে কোথাও কেউ আছে নাকি, বা যদি কোনো মানুষ আসে, চোর যদি আসে তাহলে তো বের হলে হয়তো দৌড় দেবে, দৌড়ের একটা আওয়াজ তো নাই পাওয়া যাবে যে ওইখান থেকে দৌড়ে চলে যাচ্ছে বা এরকম কোনো কিছু, কিন্তু মানে কিছুই বোঝাই যাচ্ছে না আর কি। যাই হোক, তারপরে আবার আমার বাবা তাঁবুর ভিতর ঢুকে উনি আবার শুয়ে পড়েন। শুয়ে পড়ার কিছুক্ষণ পর ওনার মনে হচ্ছে যে বাসার বাহিরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, প্রচন্ড আকারে ঝড় হচ্ছে, মানে মনে হচ্ছে সবকিছু মেসাকার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার।
কিন্তু তার তাঁবুর ভিতরে আবার কোনো বাতাস নেই। তখন তিনি মনে করেন যে হঠাৎ করে ঝড় নেমে গেল, এখন যাই হোক নামতেই পারে। তিনি মনে করলেন যে সাইডে একটি পলিথিন ছিল, আসলে তিনি মনে করেন যে তাহলে যেহেতু ঝড় শুরু হয়েছে বৃষ্টি হতে পারে, তো তিনি মনে করেন যে এই পলিথিনটা দিয়ে আর কি ধান করে ঢেকে ফেলি, যেহেতু ধানে যদি বৃষ্টি হয় ধান ভিজে যাবে আর কি। তো উনি যখন বাইরে বের হয়ে দেখেন যে কোনো বাতাস কিচ্ছু না, একদম শুধু মানে কোনো বাইরে যখন বের হন দেখে একদম নিস্তব্ধ, কোনো ঝড় বাতাস কিচ্ছু না। ব্যাপারটা তার কাছে রহস্যজনক মনে হতে লাগে আর কি। তারপরে উনি রীতিমতো আবারও মানে ঈশার ভিতরে, তাঁবুর ভিতরে ঢুকে উনি আবার শুয়ে পড়েন। শুয়ে পড়ার একটা পর্যায়ে উনি লক্ষ্য করেন যে এইবার মানে বাতাসটা ওনার মানে মাথার কাছ দিয়ে আসতেছে আর কি। মনে হচ্ছে যে উনি শুয়ে সাইডে একটা কাঁথা আছে, কাঁথাটা গায়ে দিয়ে উনি শুয়ে পড়েন এবং মনে হচ্ছে যে এবার যেরকমটা মনে হচ্ছে যে ফু দিচ্ছে কেউ, এরকমটা মনে হচ্ছে যে কোনো বড় একটা কোনো কিছু তার তাঁবুর ঠিক মাথার কাছে এসে জোরে ফু দিচ্ছে এবং তার কাঁথা উড়ে চলে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে। তখন কিন্তু সাইডে যে ঝড়ের বাতাসের কোনো একটি ওরকমটা মনে হচ্ছে না, শুধুমাত্র তার মাথার কাছে এসে কেউ জানি ফু দিচ্ছে আর কি, এরকমটা মনে হচ্ছে যে ফু দিয়ে কাঁথা উড়িয়ে ফেলতেছে। তা উনি তখন আবারও টেনে টুনে উনি কাঁথা গায়ে দেন আর কি, কিন্তু যতই গায়ে দিচ্ছে না কেন জোরে একটা ফু হচ্ছে এবং ওনার কাঁথা উড়ে চলে যাচ্ছে। তখন আর মনের ভিতর একটু ভয় লাগা শুরু হয়, ভয় লাগা কাজ করে এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক, কেননা যে স্কুল মাঠে তিনি ছিলেন, স্কুল মাঠের এক সাইডে ছিল বিরাট বড় একটি বাগান এবং এক সাইডে ছিল একটি কবরস্থান এবং ওই কবরস্থানে অনেক আত্মহত্যা করা লাশ ওইখানে দাফন করা ছিল, অনেকে বিষ খাওয়া, তারপরে গলায় রশি পেঁচিয়ে মরা, এরকমটা আর কি ছিল ওইখানে। তো এই ব্যাপারটা এবং তাছাড়া স্কুল মাঠে টুকটাক অনেকে অনেক রকম ভয়ের জিনিস দেখে আর কি, এটা ভেবে ওনার আসলে ভয় লাগা শুরু হয়। তখন যখন ভয় লাগে তখন তিনি করেন কি যে কাঁথাটা তিনি মানে মুড়ি দিয়ে আর কি শুয়ে পড়েন। কিন্তু আসলে ওই কথাটা হচ্ছে যে যতই উনি কাঁথা মুড়ি দিচ্ছেন না কেন ওইরকম একটা মানে বাতাস প্রচন্ড জোরে একটা ফু দিচ্ছে এরকমটা মনে হচ্ছে এবং রীতিমতো তার কাঁথা উড়ে চলে যাচ্ছে। তো এই ঘটনার পরে ওনার আসলে খুব ভয় লাগতে শুরু করে, উনি মনে করেন যে এখানে থাকা যাবে না। উনি খুব ভয় লাগে, তাঁবুর ভিতর থেকে উনি বাইরে চলে আসেন দাও হাতে নিয়ে এবং টর্চ হাতে নিয়ে। বাইরে এসে দেখে যে কিছুই নেই, স্বাভাবিক। তখন তিনি বাসার দিকে রওনা দেন যে এখানে একা থাকা যাবে না। বাসায় চলে আসেন, বাসায় এসে সবাইকে বলেন যে এরকম আমার ওইখানে থাকতে ভয় করতেছে, এই ঘটনা হচ্ছে, আর ধান তো পাহারা দিতেই হবে, তা না হলে তো চুরি হয়ে যেতে পারে। সেটা ভেবে আর কি আমার বাড়িতে আমার ছোট মামা ছিল এবং আমার বড় ভাই, তাদের দুজনকে আর কি সাথে করে নিয়ে যান আর কি। নিয়ে যাওয়ার পরে ওইখানে পাহারা দেন, কিন্তু ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। আসলে তারপরে 10-12 দিন ওরকম স্কুল মাঠে ছিলেন এবং ধান যতদিন না ঘরে উঠছে ততদিন এখানে পাহারা দিয়েছেন। তো কখনো আমার বাবা একা কখনো ওইখানে যাননি, পাহারা একা দেননি, সাথে হয় আমার ভাই ছিল বা আমার মামা বা আমার কাকার, এরকম যাই হোক দু একজনকে সাথে নিয়ে আর কি উনি পাহারা দিতেন। তারপরে আর আসলে কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটি পাঠিয়েছে আমাদের সাজ্জাদ ভাই, সুতরাং তার ভাষায় তার মতো করেই বলছি। আজকাল আমার ঘটনা সংগ্রহ করা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। যার সাথেই কথা হয় ঘুরে ফিরে সেই ভৌতিক কথাবার্তায় চলে যাবার চেষ্টা করি। আমার কথা শুনে কেউ হাসে, কেউ একটু অবাক হয়, কেউ বা কথা এড়িয়ে যায়, আবার কেউ বিরক্ত হয়।
তেমনি আজকে এমন একজনের ঘটনা নিয়েছি যে আমাকে বিরক্ত হয়ে ঘটনা দিয়েছে, তাও আবার দুটা ঘটনা। যে আমাকে ঘটনা সংগ্রহে সাহায্য করেছেন তার নাম ঈদ। ঈদ বড় হসপিটালে রিপোর্টের কাজ করে এবং ঘটনাটি ঈদের বন্ধুর সাথে ঘটে এবং এই ঘটনাটি একটি অ্যাম্বুলেন্স নিয়ে। আপনারা এর আগে হয়তো অহরহ অ্যাম্বুলেন্সের ঘটনা শুনেছেন, কিন্তু আজ আমি একটি ব্যতিক্রম ধর্মী অ্যাম্বুলেন্সের কথা আপনাদের শোনাবো। প্রথমেই একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে দুই ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। সৌদি আরবের কথা বলছি, মালিকানা বা প্রাইভেট হসপিটালের অ্যাম্বুলেন্স, আর একটা হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, যেটা কোথাও অ্যাক্সিডেন্ট করলে, কোনো ঝামেলা হলে বা আগুন লাগলে 997-এ কল করলেই সাথে সাথে চলে আসে। আপনারা অনেকেই হয়তো জানেন যে এইসব সার্ভিস নাম্বারে কল দিলে প্রথমে হেড অফিসে যাবে, সেখান থেকে কল ট্রান্সফার হয়ে তাদের এই সমস্যাজনিত এরিয়ার অফিসে যাবে এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সটা ওই নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়ে থাকে। ঘটনায় যদি যাই, যার সাথে ঘটনা তার নাম আয়াদ, একজন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসম্যান। রাত 1টায় হঠাৎ আয়াদ এর আইকমে একটা সিগন্যাল আসে এবং ওই পাশ থেকে বলে হাইওয়ের একটা জায়গায় একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে 2 জন আহত অথবা নিহত কোনো একটা অবস্থায় আছে, আর যে নাম্বার থেকে কল আসে সে নাম্বারটা দেওয়া হয়। যত তাড়াতাড়ি সম্ভব 2টা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। ফায়ার সার্ভিস অফিসেও জানানো হয়েছে, তারাও কিছুক্ষণের মধ্যে বের হয়ে পড়বে। তার কাছে এই মেসেজ আসার সাথে সাথে আয়াদ আবারও তার অফিসে যোগাযোগ করে এবং তার অফিস থেকে জানানো হয় 2টা অ্যাম্বুলেন্স যাবে আর 3 জন মেম্বার সাথে যেতে পারবে, আর সেখানে ফায়ার সার্ভিসের লোকজন অবশ্যই পৌঁছে যাবে। সেই কথা অনুযায়ী একটি অ্যাম্বুলেন্সে 2 জন আর একটি অ্যাম্বুলেন্সে 1 জন, আর সেই একটি অ্যাম্বুলেন্সে আয়াদ একা ছিল। তারা সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়, আর আয়াদের অ্যাম্বুলেন্সের পিছনে ছিল। যখন তারা হাইওয়েতে আসে, আয়াদ লক্ষ্য করে তার সামনে, মানে আয়াদের অ্যাম্বুলেন্স ছিল পেছনে, তো ও তখন লক্ষ্য করে তার সামনের অ্যাম্বুলেন্সের গতি আরো বেড়ে গেছে। তখন আয়াদ তার অ্যাম্বুলেন্সের গতি 140 কিলোমিটার পার আওয়ার থেকে 150 কিলোমিটার পার আওয়ার করে। আয়াদ একটা বিষয় অবাক হয়, এত গতিতে তার অ্যাম্বুলেন্স ছুটছে, সামনের অ্যাম্বুলেন্স তার থেকে 2 গুণ বেশি গতিতে ছুটছে। ওই মুহূর্তে তার ছিল 150। সেটা কিভাবে সম্ভব? আয়াদ চেষ্টা করেও কোনোভাবেই তার সামনে অ্যাম্বুলেন্সকে কোনোভাবেই ধরতে পারছে না। একটা পর্যায়ে আয়াদের সামনে অ্যাম্বুলেন্সের উচ্চ গতিতে অনেক দূরে, আরো দূরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তা দৃষ্টির বাইরে হয়ে যায়। তারপরেও আয়াদ পাগলের মতো অ্যাম্বুলেন্স অনেক গতিতে চালাতে থাকে। সেই অবস্থাতেই আয়াদ তার আইকম চেক করলো, সব ঠিক আছে, কিন্তু তার আইকমে কোনো সিগন্যাল আসছিল না যে আরো তাড়াতাড়ি গাড়ি সেখানে পৌঁছাতে হবে। একে তো হাইওয়ে রাস্তা, আর ওখানে একদম নীরব, আশেপাশে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আর যে নাম্বার থেকে কল আসে, আয়াদ সেই নাম্বারে কল করে, সেই নাম্বারেও কল যাচ্ছে না। আয়াদ অ্যাম্বুলেন্স হাইওয়ের একটা সাইডে থামায়, সার্ভিস লাইনে। তারপর তার সাথে আসা সেই অ্যাম্বুলেন্সের সাথে তার আইকমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছিল না। তারপর মোবাইল বের করে কল করবার জন্য। মোবাইলের ওই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নাই। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আয়াদ রাস্তা, হাইওয়ে, আশেপাশে কোনো লাইটের চিহ্ন, কোনো কিছুই পাচ্ছিল না। শুধু তার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো, আর আশেপাশে কোনো আলো নাই। আয়াদ একটু দিকবিদিক হয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোথাও কোনো কর্নারে তিনি নেটওয়ার্ক পাচ্ছিলেন না। আয়াদের আইডিয়া অনুযায়ী অফিস থেকে দেওয়া সেই অ্যাক্সিডেন্টের জায়গা এতক্ষণে পিছনে রেখে আসার কথা, আর আয়াদ পেছনে তো কোনো অ্যাক্সিডেন্ট দেখেনি। আচ্ছা, তাহলে কি সামনে থাকা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে গেছে? এটা আয়াদের মাথায় বেশ ঘুরপাক করতে থাকে। আচ্ছা, যদি নিয়েও যায় তাহলে বিধ্বস্ত গাড়িটি তো পড়ে থাকার কথা বা অ্যাক্সিডেন্টের স্পটে থাকবার কথা। সেই ভাবতে ভাবতে অবশেষে আয়াদ নিজের মনকে স্থির করে যে সে ফিরে যাবে এবং ফিরে যাবার সময় রাস্তাতে আবারও চেষ্টা করবে অফিসে যোগাযোগ করবার। কিন্তু সমস্যা তো আরেকটা দাঁড়ালো, এটা হাইওয়ে রাস্তা।
যারা সৌদিতে আছেন তারা অনেকেই হয়তো জানেন এসব রাস্তার সচরাচর ইউটার্ন নেওয়া যায় না। যদি নিতেও হয় অনেক দূর থেকে যে ইউটার্ন নিয়ে আসতে হয়, রোড আছে সেরকম ভাবে ইউটার্ন নেওয়া। আয়াত যদি এখানে ইউটার্ন নিতে যায় তার কমপক্ষে সামনে 150 থেকে 300 কিলোমিটার দূরে যেতে হবে, এবং তিনি আনুমানিক পেছনে প্রায় 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার রেখে এসছেন। তিনি যদি চান সামনে থেকে ইউটার্ন নিয়ে আবারও পেছনে ফিরে যাবে, তার জন্য তার অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত পরিমাণে ফিউল নাই। আর এই সামনে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্পও নেই। আয়াত এও ভাবে যদি এই রাস্তা ধরেই ফিরে যায়, মানে রং রাস্তা ধরে সে যেতে পারে, কিন্তু সেটা তার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখন এই মুহূর্তে তার একটাই রাস্তা, সেটা সামনের দিকে যাওয়া, ইউটার্ন পেলে ইউটার্ন নেওয়া, পেট্রোল পাম্প পেলে সেখান থেকে ফিউল নেওয়া। কারণ আয়াদের এই মুহূর্তে সে এক কথায় পথ হারিয়ে ফেলেছে। আয়াত চারপাশে ভালো করে দেখে, শুধু অন্ধকার আর অন্ধকার, আর দূরের টাওয়ারে লাল বাতি দেখা যাচ্ছে। সেটা কয়শো কিলোমিটার দূরে, তার কোনো আন্দাজ নেই। আয়াত তার আইকমটি আবারও বের করলো, দেখে শুধু পাওয়ার আছে আর নেটওয়ার্ক নাম্বার সিগন্যাল কিছুই নেই। সম্ভব এটা? মোবাইলে নেট না পেতে পারে, কিন্তু আইকম কানেক্ট করবে তো? এটা তো কোনো ছোট রেঞ্জের লোকাল আইকম না, এটা সিগন্যালের বাইরে কিভাবে থাকে? আয়াত এবার বেশ বিরক্ত। কিসব সব ফালতু ঝামেলায় পড়ল সে। যেই ভাবা সেই কাজ। আয়াত আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করে, তার প্ল্যান অনুযায়ী সামনের দিকে এগোচ্ছে আর চেষ্টা করছে অফিসে কিংবা কলিগদের সাথে যোগাযোগ করবার জন্য, কিন্তু কোনোভাবেই সে কানেক্ট করতে পারছিল না। তিনি মনে মনে ভাবে, এই রাস্তায় তো নতুন না, তিনি আগেও এই কয়েকবার এই রাস্তায় এসছে, কিন্তু নেটওয়ার্কের এমন বাজে অবস্থা তো কখনো সে দেখেনি। এমনকি আইকমটা পর্যন্ত কাজ করছে না। কিছুদূর আসার পর আয়াত এবার দূর থেকে তার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো দেখতে পাচ্ছে। একটা বিশাল ট্রেলার বা লরি টাইপের। ওই ট্রেলারের মাঝ বরাবর নিচে একটা প্রাইভেট গাড়ি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে সামনে আর পেছন থেকে, এবং ট্রেলারের যে পেছনের বিশাল চাকা আছে সেটা প্রাইভেট গাড়ির পেছন পর্যন্ত উঠে গেছে। এই অ্যাক্সিডেন্ট দেখেই বুঝে যাচ্ছে প্রাইভেট গাড়ির ড্রাইভার চালাতে চালাতে হয়তো ঘুমিয়ে গিয়েছিল, আর পেছন থেকে এসে ট্রেলারটি মাঝ বরাবর ধাক্কা খায়, ট্রেলারটির মাঝে ধাক্কা খায়। এমন অ্যাক্সিডেন্ট নতুন না, আর এসব একদম অহরহ। এসব হাইওয়ে রাস্তায় গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে মানুষ ঘুমিয়ে যায়, আর এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ধরনের গল্প থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনারা যদি সাপোর্ট দেন এবং ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের গল্প আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারব। সেক্ষেত্রে আপনাদেরকে বলছি, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে পারবেন, এবং অনেক বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবসময় আমাদের পাশে থাকবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু সম্ভব। আর হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো ভালো ঘটনা দেওয়ার এবং ভালো ভালো কথা শোনার জন্য এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের মাঝে চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমরা গর্বিত। এর পরবর্তী গল্প শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন। 90% সময় গাড়িতে থাকা মানুষ মারা যায়, কারণ তাদের স্পিড এত বেশি থাকে যে সামনে দেখা যায় কোনো ট্রাক বা লরি বা ট্রেলার যদি থেমে থাকে তাদের মাঝখানে ঢুকে যায় একদম, কারণ ঘুমিয়ে থাকে, কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এই অ্যাক্সিডেন্ট দেখে বোঝা যাচ্ছে প্রাইভেট গাড়ির ভেতরে থাকা হয়তো কেউ বেঁচে নাই। আয়াত অ্যাম্বুলেন্সটা ট্রেলারটির 2 থেকে 3 মিটার দূরত্বে রাখা, চারিপাশে একদম নীরব, কাউকে দেখা যাচ্ছে না। তো আয়াত ভাবে, আচ্ছা আমার সামনের অ্যাম্বুলেন্সকে অ্যাক্সিডেন্টের উদ্ধার করে নিয়ে গেছে, আর যদি নিয়েও যায় আসার সময় কোনো অ্যাম্বুলেন্সের যাতায়াত তো সে দেখেনি। আয়াত আবার অফিসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেই আগের সমস্যা, নেটওয়ার্ক নেই। আয়াত তার অ্যাম্বুলেন্সের সাইটের জানালায় গ্লাস নামায়, চারিদিকে নিস্তব্ধতা, বাতাসেরও একটা শব্দ নেই। গ্লাস নামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই তার কানে হঠাৎ করে খুব সীমিত আকারে একটু গোঙানোর শব্দ আসতে থাকে। কেউ যদি আহত হয়ে রাস্তায় পড়ে থাকে যেরকম শব্দ হয় সেরকম গোঙানোর শব্দ। শব্দটা শুনে আয়াত একটু অবাক হয়, তার মানে এখানে কেউ আছে। আয়াত তার অ্যাম্বুলেন্সের একটা মাইক দিয়ে জিজ্ঞাসা করে, এখানে কেউ আছেন? কোনো সারা শব্দ নাই, সে আগের মতোই গোঙানোর শব্দ। এবার আয়াত অ্যাম্বুলেন্স থেকে নামে আর সাথে একটা লাইট নিয়ে নামে।
গাড়িটার সামনে যায় এবং গাড়ির বিশাল বড় গ্লাস, যেটা গ্লাস দিয়ে ভেতরে তাকাতেই, যে ভাঙা গ্লাসটা আছে সেটা দিয়ে ভেতরে তাকাতেই দেখে আয়াত দেখার সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায়। আয়াত যেটা বর্ণনা দিয়েছে সেটা তার কাছে সেই মুহূর্তে তার মনে হচ্ছিল তার মাথাটা ওই মুহূর্তে 100 কেজি হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, তার স্ট্রোক হবে মনে হচ্ছে, হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছিল। সেই মুহূর্তে আয়াত শুধু তার নিজের হার্টবিটের শব্দ পাচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। ওই মুহূর্তে শরীর অসাড় হয়ে যাচ্ছিল। কারণ হলো আয়াত ভেতরে তার বাবা আর ছোট ভাইকে দেখছে। ওই মুহূর্তে ছোট ভাই সবেমাত্র কলেজে উঠেছে, বৃদ্ধ বাবা তারা আজকে সন্ধ্যায় দাম্মামের উদ্দেশ্যে রওনা দেয়। আয়াত নিজেকে কন্ট্রোল করতে পারে না, খুব কষ্টে কন্ট্রোল করে এবং গাড়ির সামনে যায়, দেখে এয়ার সেফটি খুললেও লাভ হয়নি, সেটা ফেটে গেছে। ড্রাইভিং সিটে ছোট ভাই, সে উপর হয়ে আছে, মাথাটা উপরের দিকে উঠে গেছে, আর তার বাবা, ওনার চেহারা, ওনার বুক সব থেতলে গেছে। কিন্তু এবার যেটা লক্ষ্য করে সেটা আয়াতের বাবার থেতলানো গলা থেকে গোঙানো শব্দ আসছে। আবার এইভাবেও বর্ণনা করেছে যে একজন শ্বাসকষ্ট রোগীর মতো সে ওই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছিল। আয়াত একটু অবাক হয়, শরীর তো থেতলে গেছে, এটা কিভাবে সম্ভব? সে তো বেঁচে থাকার কথা না, আর সেই শরীর থেকে শব্দ আসে কিভাবে? এই মুহূর্তে এখানে যে অবস্থা বা পরিস্থিতি, আয়াতের পক্ষে একা এখানে কিছু করা সম্ভব না। আয়াতের বাবা এখনো জীবিত, কিন্তু আয়াতের মনে আরেকটা খটকা লাগে। আয়াতের বাবা আর ভাই তারা রওনা দিয়েছে সন্ধ্যায়, কিন্তু এখন তো রাত প্রায় 2টার উপরে। তাদের বাসা থেকে এখানে আসতে সর্বোচ্চ 4 ঘন্টাই তো লাগবে। আচ্ছা, ধরে নিলাম তারপরেও তো একটা হলো এখানে অ্যাক্সিডেন্ট, এতক্ষণের একটা অ্যাক্সিডেন্ট এভাবেই ছিল, আর আয়াতের বাবা এভাবেই কি আধামিত অবস্থায় ছিল? এতক্ষণে তো মারা যাবার কথা। আয়াত সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর আশেপাশে খুঁজতে থাকে যে কাউকে পাওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে ফোন করলো কে বললো এখানে আসতে? আয়াত আসলে এত কিছু চিন্তা করতে পারছিল না, আর ওই মুহূর্তে তার হাতে এত সময় নাই, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু আয়াতের বাবার ভাইয়ের অবস্থা, আয়াত একার পক্ষে তাদেরকে বের করা সম্ভব না, কারণ গাড়ি তো দুমড়ে মুচড়ে গেছে, আর তাদেরকে বের করতে হলে গাড়ি কেটে বের করতে হবে। আর এই কাজ ফায়ার সার্ভিসের লোকেরা নর্মালি করে থাকে এইসব কেসেসগুলোতে উদ্ধার করতে, যা রেস্কিউ প্ল্যানে। আয়াত গাড়ির গেট খোলার চেষ্টা করে, গেট মোচড়ে যাওয়ার কারণে খুলতে পারছিল না। আয়াতের হঠাৎ মনে আসে তার ভাইকে তো দেখলো না, সে জীবিত না মৃত? আয়াত তার ভাইয়ের সামনে নাকে হাত দেয়, হালকা নিঃশ্বাস নিচ্ছে, তার মানে তার ভাই এখানে এখনো জীবিত। আর আয়াতকে আয়াতের বাবা থেতলে যাওয়া শরীর থেকে শ্বাসকষ্ট রোগীর মতো নিঃশ্বাসের শব্দ করছে। আয়াত এর আগে এমন মুমূর্ষু অ্যাক্সিডেন্ট দেখেছে। এরকম অ্যাক্সিডেন্টে মুমূর্ষু যেসব মানুষ ছিল তারা নর্মালি বাঁচে না আর কি। অনেক মৃত ব্যক্তি সে দেখেছে, মানে অভ্যস্ত মৃত ব্যক্তি দেখে, কিন্তু এমন নিজের বাবার ভাইকে যে দেখবে সেটা তো সে কখনো চিন্তা করেনি। তাও আবার আধা মৃত, অস্বাভাবিক বিকৃত, সেটা সে কখনো ভাবেনি। আয়াত মনে মনে ভাবে এত কষ্টের থেকে তারা মরে গেলেও ভালো হতো। আয়াত তার ভাইয়ের পাশের জানালার গ্লাসটা পুরোপুরি ভেঙে ফেলে এবং আয়াতের ভাইকে জানালা দিয়ে বের করার চেষ্টা করে। আয়াত দেখে তার ভাইয়ের পায়ে রড এবং লোহা, রডের যে রড আছে সেই রডটা পুরো ঢুকে গেছে। আয়াতের হাত দিয়ে যখন ছাড়ানোর চেষ্টা করবে দেখে পায়ের গিরুর ছোটা নিচে, পায়ের শুধু অল্প কিছু অংশ বেঁচে আছে আর পায়ের বাকি অংশ কাটা পড়ে গেছে। আয়াত হালকা হালকা করে পা থেকে রড ছুটানোর চেষ্টা করে। আয়াত একটু জোর লাগাতেই তার ভাইয়ের বেঁচে থাকা পায়ের বাকি অংশটুকু কেটে যায়। এখানে আয়াতের আসলে কিছু করার ছিল না, এই পা এমনিতেই কাটা পড়ত। নিজের চোখের সামনে এমন দৃশ্য আর নিজের হাতে ছোট ভাইয়ের শরীর বের করে নিয়ে আসা, শরীর থেকে পাটা আলাদা হওয়া সে কল্পনা করেনি। আয়াতের শরীর তখন কাঁপছিল, কাঁপারই কথা, খুবই স্বাভাবিক। সেই কাঁপা হাতে এসে ছোট ভাইকে কোনোভাবে বের করে। আয়াতের ছোট ভাইয়ের অবস্থা এমন যে অ্যাম্বুলেন্সের বেডেও শোয়ানো যাচ্ছে না, আর ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট দেওয়ার অবস্থায় নেই। আয়াত যখন তার ভাইকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে তখনই আয়াত বুঝে যায় তার ভাইয়ের শরীরে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। আয়াত কোনোভাবে তার ভাইকে একটা সিটে বসিয়ে বেল্ট বেঁধে দেয়। এরপর আসে তার বাবার কাছে। তার বাবার এমন একটা অবস্থা যা দেখতেই শরীর শিউরে উঠছিল বারবার। থেতলে যাওয়া শরীর। আয়াত সামনে থেকে দেখে তার
বাবার সারা চেহারায় কাঁচ ঢুকে গেছে, নাক গালের সাথে মিশে গেছে, সারা চেহারার চামড়া থেতলানো, চেহারার রক্ত জমে নীল হয়ে গেছে, গলায় ভেতরে দেখা যাচ্ছে সব মানে খুব বিকৃত অবস্থা। মনে হচ্ছে কেউ গলা থেকে কামড় দিয়ে কিছু অংশ নিয়ে আবার ছেড়ে দিয়েছে, মানে ঝুলে আছে মাংসগুলো। শ্বাসকষ্ট রোগীদের মতো নিঃশ্বাস নেওয়ার মতো ওই অবস্থাতে গলাটা কিছু অংশ কাঁপছিল। সামনে পেছনে থেকে চাপ লেগে আছে। আয়াদের এই করুণ পরিস্থিতি তো অবাক হয়ে যাচ্ছে যে তার ভাই আর বাবা জীবিত। কিছুক্ষণ চেষ্টার পর অল্প অল্প করে আয়াত তার বাবাকে বের করে এবং অ্যাম্বুলেন্সে উঠায়। এখনো সমস্যা সেই আগের মতোই, তার মোবাইল আর আইকম কোনোটারই নেটওয়ার্ক নেই। সামনে কত দূর যাবার পর ইউটার্ন পাবে তারও ধারণা নেই, আর কতটুক পরে পেট্রোল পাম্প আছে সেটারও কোনো ধারণা নেই। দুই রাস্তার মাঝে উঁচা কাঁটাতারের বেড়া, রাস্তার মাঝে ক্রস করারও কোনো উপায় নেই। এই মুহূর্তে তারা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিতে হবে। আয়াত ঠিক করে এই উল্টো রাস্তা ধরেই ফিরে যাবে, তার মানে রং রাস্তা। সুতরাং অ্যাম্বুলেন্স সে চালানো শুরু করে। আয়াত আরেকটা বিষয় লক্ষ্য করে, এতক্ষণ ধরে তিনি এই রাস্তায় কখনো কোনো গাড়িকে এই রাস্তাতে যেতে কিংবা আসতে দেখেনি। যাই হোক, আয়াত এই উল্টো রাস্তা ধরে যাওয়া শুরু করে আর বারবার পেছনে দেখে তার বাবার ভাইকে। চালানোর কিছুক্ষণ পর আয়াত লক্ষ্য করে তার অ্যাম্বুলেন্সের পেছন থেকে বড় একটা গাড়ি আসছে, এবং সেই বড় গাড়িটির গতি দেখেই বোঝা যাচ্ছে গাড়িটি আয়াদের অ্যাম্বুলেন্সকে ওভারটেক করে যাবে। আয়াদের অ্যাম্বুলেন্সের গতি তখন 140 থেকে 160 পর্যন্ত ছিল, আর এইসব বড় গাড়িগুলো সর্বোচ্চ গতি 100 যেতে পারে। বড় গাড়িটি পাশ কাটিয়ে চলে যায়, তাও আয়াদ এসবে মাথা ঘামায় না। বড় গাড়িটি দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি হাওয়ায় মিশে গেল। সেটা যেতে না যেতেই পেছন থেকে আরেকটা বড় গাড়ি দ্রুত আসছে আয়াদের কাছে আর হর্ন বাজাচ্ছে। আয়াত সেই বড় গাড়িটিকেও সাইড দিল। সেই গাড়িটা দ্রুত গতিতে হাওয়ায় মিলিয়ে গেল সামনে যাওয়ার পর। এবার আয়াত একটু অবাক হচ্ছে। আয়াত রং রাস্তায় চলছে, আর এসব বড় গাড়িগুলো কি রং রাস্তায় আসছে? কিভাবে সম্ভব? দ্বিতীয় বড় গাড়িটি যেতে না যেতে পিছন থেকে আরো একটি বড় গাড়ি আসছে। আয়াত এবার তার অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখে এটা সেই গাড়ি যেটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টের জায়গায় এসে দেখেছে, বা বলা যায় এই গাড়িটির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়াদের তখন বেশ রাগ, আয়াত তখন রেগে যেতে থাকে। তার লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করে কে ড্রাইভিং করছে, কিন্তু উঁচু গাড়ি হওয়ায় তা দেখা সম্ভব হয়নি। পেছনের বড় গাড়িটি ধীরে ধীরে গতি আরো বেড়ে যাচ্ছে। আয়াত ভাবে পেছনের বড় গাড়িটাকে এবার আর তিনি সাইড দিবে না। আয়াদের অ্যাম্বুলেন্সের গতি আরো বাড়িয়ে দেয় এবং লক্ষ্য করে পেছনে থাকা বড় ট্রেলারটা যেটা আসছিল তার পেছনে পেছনে, গাড়িটি কেমন যেন আরো বড় লাগছে, আর মনে হচ্ছে এক্ষুনি বুঝি অ্যাম্বুলেন্সটি একটা ধাক্কা দেবে এবং অ্যাম্বুলেন্সটি ছিটকে পড়ে কোথায় যাবে কোনো খবর থাকবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই পেছনের বড় গাড়িটি আয়াদের গাড়ি এক হাত পেছনে ছিল। এখন বুঝি এই বিশাল ট্রেলার গাড়িটি তার অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেবে। আয়াত এটা ভাবতে না ভাবতেই পেছন থেকে দানবীয় ট্রেলার গাড়িটি তার অ্যাম্বুলেন্সের পেছনে আসলে একটা ধাক্কা দেয়। সারা অ্যাম্বুলেন্স নাকি কেঁপে ওঠে। আয়াত ভাবে এখন অ্যাম্বুলেন্স আর থামানো যাবে না, থামালে বা অ্যাম্বুলেন্সের গতি কমালে জানটাই যাবে। পেছন থেকে বিকট হর্নের শব্দ, কান ফেটে যাবার মতো। আয়ান জানিয়েছে এমন বিকট আর শক্তিশালী হর্ন আগে কখনো সে শোনেনি, মানে হাইড্রোলিক হর্নের থেকেও নাকি অনেক বেশি। আয়াত পেছনে তার বাবার ভাইকে দেখার জন্য আবারও তাকায়, দেখে তার ভাই ঠিক আগের মতোই আছে, কিন্তু তার বাবা নিচে উল্টো হয়ে পড়ে আছে। এই মুহূর্তে আয়াদের কিছু করার নেই। অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকাতেই দেখে ট্রেলারটি আরো বিশাল হয়ে গেছে। হেডলাইটের এত আলো, যার কারণে এই আলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। 1 মিলি সেকেন্ডে যদি অ্যাম্বুলেন্সের গতি কমে, তাহলে এই দানবীয় ট্রেলার তার অ্যাম্বুলেন্সকে তছনছ করে দেবে যদি কিছু সেকেন্ডের ফ্র্যাকশনে গাড়িটা একবার ব্রেক করে। আয়াতের জানা ছিল না সামনে কি আছে, শুধু অ্যাম্বুলেন্সটিকে সে ভাগাচ্ছিল। বিকট শব্দের হর্ন, পেছন থেকে হিংস্র আলো। আর আয়াত জানিয়েছে তার মনে হচ্ছিল তার অ্যাম্বুলেন্সকে একটি পাহাড় তাড়া করছে। এখন বুঝি এই পাহাড়টি তার অ্যাম্বুলেন্সকে একদম চ্যাপ্টা করে দিয়ে যাবে। আয়াত হঠাৎ দেখে সামনে থেকে আরেকটি গাড়ি সরাসরি এই দিকে আসছে। সামনের গাড়ি থেকে বাঁচার জন্য আয়াত তার অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে নামিয়ে দেয়। অ্যাম্বুলেন্সের গতির কারণে সাথে সাথে অ্যাম্বুলেন্সটি উল্টে একটার পর একটা
ডিগবাজি খেতে থাকে। আয়াদের শেষ এতটুকুই মনে ছিল, তিনি তার মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে। আয়াদের জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালের বেডে। তার দুটা হাত ভেঙেছে, পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ, মাথায় বেশ আঘাত পেয়েছে সে। আয়াত তাকিয়ে দেখে সবকিছু অনেকটা দুইটার মতোই, বা বলা যায় সবকিছু দুইটা দেখে সে। বাবা আর ছোট ভাই ছাড়া পরিবারের সবাই আছে, অফিসের কলিগরাও। আয়াত প্রথমে তার বাবা আর ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করে, তাদেরকে কোথায় রাখা হয়েছে, তারা কি এখনো জীবিত আছে কিনা। জবাব প্রথমে তার মা বলে, কেন, তাদের কি হয়েছে, তারা রাস্তায় আছে, এখানে আসতে আরো 2-3 ঘন্টা সময় লাগবে। জবাবে আয়াত বলে, কারা নিয়ে আসছে, জীবিত কিনা সেটাও তো সেটা জানাও। আয়াতের মা বলে, তারা তো ভালোই এবং জীবিত, কি হয়েছে তোমার? এবং আয়াতের মা তাকে জিজ্ঞেস করে, ঘটনা বলো, কি হয়েছে? তারপর তো সবার সামনে পুরো ঘটনা বলা। এই ঘটনা শুনে তাদের নিজের মধ্যে কানা ঘষা শুরু হয়ে যায়। আর অপর পাশ থেকে আয়াদের কলিগরা জানায়, আয়াদের অ্যাম্বুলেন্স পেছনে ছিল এবং প্রথম অ্যাম্বুলেন্সটি গন্তব্য স্থানে দাঁড়ায়, কিন্তু দ্বিতীয় অ্যাম্বুলেন্স মানে আয়াদের অ্যাম্বুলেন্স সেখানে আর থামায় না, বরং আরো উচ্চ গতিতে তাদের ছাড়িয়ে চলে যায়। পেছন থেকে তারা হর্ন দেয়, ডাকে, ইশারা দেয়। তারপরও নাকি আয়াত সেখান থেকে তারা অ্যাম্বুলেন্স নিয়ে কোনোভাবেই সে দেখেনি, ভ্রুক্ষেপ করেনি। সাথে সাথে তারা আইকমে মেসেজ দেয়, কোনো উত্তর নেই। ফোন করে, মোবাইল বন্ধ এবং তার নেটওয়ার্কের বাইরে। তারা অ্যাক্সিডেন্ট করা নিহতদের নিয়ে আসে। একটা প্রাইভেট গাড়িতে 2 জন ছিল, চলতি পথে হয়তো ঘুমিয়ে গিয়েছিল। গাড়ি চালাতে চালাতে সরাসরি একটা ট্রেলারের মাঝে বরাবর ধাক্কা খায়। উচ্চ গতিতে ধাক্কা দেওয়ার কারণে গাড়িটার সামনে একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছিল। ভেতরে থাকা ডান পাশের জনের শরীর থেতলে যায়, আর ড্রাইভিং সিটে যিনি ছিলেন সহজে বললে তার গলা ভেঙে যায়, বুকের খাঁচা ভেঙে যায়। আর এই 2 জনই স্পট ডেড। আর অফিস থেকে আয়াতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের প্রতিটি অ্যাম্বুলেন্সে জিপিএস ট্র্যাকার থাকে। তো অবশেষে তাকে জিপিএস ট্র্যাকার দিয়ে খোঁজার চেষ্টা করে, কিন্তু আয়াতের অ্যাম্বুলেন্সের লোকেশনের কোনো অস্তিত্ব পায়নি। পুলিশকে জানানো হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। অবশেষে তাদেরই হেল্পলাইনে একটা ফোন আসে, অমুক একটা জায়গায় অ্যাম্বুলেন্স উল্টো পথে আসার সময় অ্যাক্সিডেন্ট করে, এবং সেই খবর অনুযায়ী আয়াতকে পরে নাকি সেই মুহূর্তে পাওয়া যায়, তারাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা ছিল ঘটনা আয়াতের। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমেট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো রাকিব। রাকিবের বাড়ি হচ্ছে রংপুরের সিও বাজারে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, এই ঘটনাটা রংপুরের কোনো ঘটনা নয়, এটা আসলে নাটোর, পাবনা, সিরাজগঞ্জে একটা বিস্তৃত বিশাল জলরাশি আছে, যেটা আসলে বলা হয় যে উত্তরের চলন বিল। এখানে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি শেয়ার করব। তো তিনি হলো, যার সাথে ঘটনাটা ঘটেছিল সে হচ্ছে রাকিবের এক আত্মীয়, তার নাম হচ্ছে করিম উদ্দিন, যিনি সিরাজগঞ্জের তারাস এলাকার বাসিন্দা। তো তার সাথে ঘটে যাওয়া একটা হাড় কাঁপানো অভিজ্ঞতা রাকিব আমাকে শেয়ার করেছেন। আমি রাকিবের মতো করে ঘটনাটা আপনাকে বলতেছি। তো রাসেল ভাই, নাটোর, পাবনা, সিরাজগঞ্জে জুড়ে বিশাল এক বিস্তৃত এই বিশাল চলন বিল বা বিলের গভীরতা আর রহস্য যারা সামনাসামনি দেখেননি তাদের আসলে বিশ্বাস করতে কষ্ট হবে। তো বর্ষাকালে যখন থইতে পানি থাকে তখন এই বিল অন্য একটা রূপ ধারণ করে, আর যখন পানি নেমে যায় তখন আর একটা ফির অন্যরকম রূপ ধারণ করে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো করিমউদ্দিন ছিলেন শৌখিন মাছ শিকারী। বর্ষার শেষে যখন বিলের পানি কমতে শুরু করে এবং বড় বড় বোয়াল আর চিতল মাছ উজান থেকে নামতে থাকে, তখন তিনি কোচ আর হারিকেন নিয়ে শিকারে বের হন। তো সেদিন ছিল একটা অন্ধকার রাত, আকাশে হালকা আলো ছিল, বাতাস একেবারে বন্ধ না বললেই চলে, হালকা বাতাস ছিল। তো করিম ভাই তার একটা ছোট ডিঙি নৌকা ছিল, তো সে নৌকা করে বিলের অনেক ভিতরে চলে গেছে মাছ ধরার জন্য। সাধারণত জেলেরা যেখানে মাছ ধরে তিনি সেখান থেকে অনেক দূরে, সেই জায়গাটার নাম হচ্ছে ঘোলাঘাট নামে একটা জায়গা আছে, তো সেই জায়গায় তিনি পৌঁছান। তো ওই এলাকার বড় বড় হিজল গাছ পানির নিচে আধা ডোবা অবস্থা থাকে,
আর সেখানকার পানি সবসময় কুচকুচে কালো। তো গ্রামের মানুষ বলে যে ওই ঘোলাঘাটে দিনের বেলাতেও নাকি নৌকা নিয়ে কেউ যেতে সাহস পায় না, ওই জায়গাটা এতটা হন্টেড। তো রাত তখন আনুমানিক 1টা বাজে। তো করিমউদ্দিন বা করিম ভাই তিনি নৌকায় বসে এক মনে পানিতে কোচ মারার জন্য তিনি মাছ খুঁজতেছেন পানির নিচে। তো হঠাৎ তিনি দেখলেন যে সামনে একটা বিশাল হিজল গাছের নিচে পানির উপরে অনেকগুলো মাছের ফুলকি ফুটতেছে এবং নিকতেছে। তিনি ভাবলেন যে হয়তো অন্য কোনো শিকারী লণ্ঠন জ্বালিয়েছে, কিন্তু একটু কাছে যেতেই তিনি দেখলেন যে সেখানে কোনো নৌকা নেই, কোনো জেলে নেই, বা অন্য কেউ মাছ ধরতেছে না, বরং পানির ভিতর থেকে অনেকটা মানুষের হাতের মতো লম্বা লম্বা কিছু একটা বের হয়ে আসতেছে এবং সেখান থেকে আগুনের ফুলকিগুলোর মতো জ্বলতেছে। তো করিম ভাই বুকের ভিতর সাহস নিয়ে যেহেতু গিয়েছিলেন, এবং তারপর তিনি সাহসী বটে, কিন্তু তারপর তার কাছে মনে হলো যে তিনি একটু ভয় পেলেন। তো তিনি দ্রুত নৌকাটা ঘোরাতে চাইলেন, কিন্তু ঠিক তখনই অনুভব করলেন তার ছোট্ট নৌকাটি নিচ থেকে কেউ যেন সজোরে ধরে রেখেছে এবং নৌকাটা একদম নড়তেছে না। তো করিম ভাই তার সর্বশক্তি দিয়ে তিনি যখন নৌকাটাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু নৌকাটাও যেন কোনোভাবেই নড়তেছে না। অথচ বিলের ওই জায়গায় পানি ছিল অন্তত 10-12 হাত গভীরে, বেশি গভীর ছিল না, তাই নৌকা মাটিতে আটকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ তিনি অনুভব করলেন নৌকাটা কেবল আটকে নেই, বরং ধীরে ধীরে এটাকে একদিকে কাত করতেছে, মানে একদিকে নৌকাটা একদিকে ভারী হচ্ছে। তো ঠিক তখনই তিনি হিজল গাছের নিচে সেই আগুনের ফুলকিগুলো দেখলেন এবং সেগুলো দেখলেন যে হঠাৎ করে কেন জানি নিভে গেল, এবং নিভে যাওয়ার পর পুরো বিল যেন অন্ধকারে নিমজ্জিত হলো। একটু আগে ওই নিচের দিকে আলো জ্বলার কারণে চারিদিকে একটু হালকা আলো মানে দেখা যাচ্ছিল, কিন্তু যখনই ওই পানির ভিতরে আগুনের মতো জিনিসটা নিভে গেল, তো সেই সঙ্গে সঙ্গে তিনি দেখলেন যে পুরো জায়গাটা যেন অন্ধকার হয়ে গেল। তো অন্ধকারের মাঝে তিনি শুনতে পেলেন একটা হাসির শব্দটা এক জায়গা থেকে আসতেছে না, মনে হচ্ছে যে পুরো বিলের জায়গা থেকে প্রতিধ্বনি হয়ে একটা হাসি তিনি শুনতে পাচ্ছেন, হাসির সাউন্ড। তো তিনি ঘাড় ঘুরিয়ে এদিক তাকাচ্ছেন, কিন্তু কোনো মানে কে হাসতেছে তিনি কোনো কিছুই বুঝতেছেন না। রাসেল ভাই সেই সময়টা আসলে শীতকাল ছিল না, দেখা যায় যে তিনি অনুভব করতেছেন যে সেই নদীর পাড়টা বা নদীর যেখানে তিনি আছেন ধীরে ধীরে এত পরিমাণ শীত অনুভূত হচ্ছে, মনে হয় যে এটা পুরো দমে শীতকাল চলতেছে, তিনি এত শীত অনুভব করতেছেন। অথচ রাসেল ভাই চতুর্দিকে তিনি কোনো কুয়াশা বা কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, সব কিছুই স্বাভাবিক, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে তাকে অনেক পরিমাণ ঠান্ডা লাগতেছে। তো কিছুক্ষণ পর তার পিছন থেকে তিনি একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলেন। তো সেই গম্ভীর কণ্ঠস্বরে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে যে করে মাছ পাসনি, আমার সাথে চল, আমি তোকে অনেক মাছ দেব, এই ধরনের একটা তিনি গম্ভীর একটা কণ্ঠ শুনলেন। তো এটা শুনে সঙ্গে সঙ্গে তিনি পিছনে তাকান, এবং যখনই তিনি পিছনে তাকান দেখেন যে একটা মধ্যবয়সী একটা মহিলা দাঁড়িয়ে আছে। রাসেল ভাই সব থেকে অবাক হন, সেই মহিলাটা কোনো কিছুর উপর মাটির উপর দাঁড়িয়ে নয়, ওই মহিলাটা একটা পানির উপর, যেন পানিটা তার কাছে কোনো কিছুই না, তিনি পানির উপর দাঁড়িয়ে আছেন। তো রাসেল ভাই এটা করিম ভাই দেখে তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান, এবং তিনি কি করবেন বুঝতে পারতেছেন না। তিনি বুঝে ফেলেছেন যে তিনি কোনো একটা খারাপ কিছুর খপ্পরে পড়ে গেছেন, এবং রাসেল ভাই তখন তিনি দোয়া দুরূদ যত যা জানা আছে সেগুলো পড়তে শুরু করেন, এবং তিনি অনুভব করেন যে যেগুলো তিনি দোয়া দুরূদ জানেন সেগুলো তিনি মানে মনে করতে পারতেছেন না, মনে হয় যে ভুলে গেছেন। তো তিনি চেষ্টা করতেছেন, এবং তার সামনে থাকা সেই মধ্যবয়স্কী সেই মানুষটি বা অবয়বটা তাকে দেখে হাসতেছে। তো রাসেল ভাই এটা দেখে তিনি কোনোভাবেই সেই হাসিটাকে সহ্য করতে পারতেছেন না, মনে হচ্ছে যে তার সেই হাসিগুলো তার কানের পর্দা ফেটে ফেলতেছে, এত বিকট জোরে তার কানের মধ্যে লাগতেছে সেই হাসি। তো রাসেল ভাই সেই সাহায্যের জন্য চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার কাছে মনে হলো যে
সেই হাসির কাছে তার গলার সাউন্ড এত পরিমাণ কম যে তিনি নিজের হলো শুধু চিৎকার নিজেই শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আর কারো কাছে যাচ্ছে না। তো রাসেল ভাই এরকম করে তার কাছে প্রায় 20 মিনিট সেখানে চলে যায় এবং সেই সামনে থাকা অবয়বটা তাকে বারবার ইশারা করতেছে, আমার সাথে চল, আমি তোকে অনেক মাছ দেব। তো এক প্রকার করিমউদ্দিন ভাই দেখা যায় যে তিনি কোনো কিছুই যেন করতে পারতেছেন না। তো এবং কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন সেই নৌকাটা সেই অবয়বটার পিছনে পিছনে যাচ্ছে। অবয়বটা যেদিকে যেদিকে পানির উপর দিয়ে যাচ্ছে, তার নৌকাটা যেন সেদিকে যাচ্ছে। তো রাসেল ভাই এরকম করে কতক্ষণ সেই নৌকাটা সেই অবয়বটার পিছনে যাচ্ছে তার মনে নেই। তো রাসেল ভাই এরকম করে অনেকক্ষণ যাওয়ার পর তিনি অনুভব করেন তিনি এমন একটা জায়গায় চলে এসেছেন যে জায়গাটা তিনি কখনোই আসেননি বা কোনোদিন আসেননি, এবং সেই জায়গাটা সম্পূর্ণ তার অপরিচিত। তিনি কোনোভাবেই ঠাউর করতে পারতেছেন না যেটা কোন জায়গা। অথচ এই বিলে তিনি প্রত্যেকটা মানে জায়গায় তিনি চেনেন, এমন কোনো জায়গা নেই যেগুলো তিনি চেনেন না, এবং প্রত্যেকটা জায়গায় তিনি মাছ মেরেছেন। অথচ এটা কোন জায়গায় তিনি এসেছেন তার নৌকা দিয়ে সেই অবয়বটার পিছনে, তিনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না। রাসেল ভাই যখন তিনি চতুর্দিকে তাকান তখন তার কাছে মনে হয় যে তিনি একটা ভিন্ন একটা কোনো জগতে চলে এসেছেন। এখানে রাসেল ভাই এত পরিমাণ মাছ, পুকুরে মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, যেগুলোকে খুঁজতে হয় না, সেই মাছগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে, যে চাইলে সেগুলোকে ধরা যাচ্ছে। তো করিমউদ্দিন ভাই তিনি আসলে বুঝতেছেন যে এগুলো আসলে মাছ ঠিকই, কিন্তু এগুলো মাছ নয়, আসলে তার কোনো ক্ষতি করার জন্য হয়তোবা তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং সেই অবয়বটা রাসেল ভাই যখন ওই করিমউদ্দিন ভাইকে বলতেছে যে তোমার যতগুলো মাছ লাগে তুমি এখান থেকে ততগুলো মাছ নাও, কোনো সমস্যা নেই, আমি আজকে তোমাকে খুশি করব, তোমার যতগুলো মাছ লাগে তুমি নাও। তো রাসেল ভাই করিমউদ্দিন ভাই বলে যে না, আমার মাছ লাগবে না, আমাকে যেতে দাও, আমি বাসায় যেতে চাই, আমি কোনো মাছ চাই না। তো এটা বলার পর সেই অবয়বটা যেন রাসেল ভাই তার প্রতি এতক্ষণ যেরকম হাসি খুশি ছিল বা হচ্ছে নর্মাল ব্যবহার করতেছিল, এখন যেন সে যেন তিলে বেগুনে জ্বলে উঠতেছে। মনে হচ্ছে যে তার চোখ দিয়ে এখন আগুন বের হচ্ছে, তার হাসির বদলে এখন ভয়ঙ্কর একটা রূপ করিমউদ্দিন ভাই দেখতে পেল। এবং সে গর্জনের সাথে বলতেছে, মাছ নে, চলে যা, না হলে তোর আজকে জীবন এখানেই শেষ হবে। তো রাসেল ভাই করিমউদ্দিন ভাই এইরকম ওই অবয়বটা বা জিনটার এরকম একটা আকৃতি দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে সাপ মানা করে দেয় যে আমি কোনো মাছ নিতে পারবো না, আমার মাছের দরকার নেই, আমি বাড়ি যেতে চাই। তো তিনি আসলে তার মানে সিদ্ধান্তে অটল ছিলেন যে তিনি কোনো মাছ চান না, তিনি বাড়ি ফিরে যেতে চান। তো একসময় তাকে ভয় দেখানোর পরেও দেখা যায় যে যখন করিমউদ্দিনের কোনো সিদ্ধান্ত, তিনি সেই অবয়বটা কোনো পরিবর্তন পেলেন না, তখন একসময় রাসেল ভাই সেই অবয়বটা ধীরে ধীরে আবার আগের মতো স্বাভাবিক হয় এবং যেমনটা প্রথমবার করিমউদ্দিন ওই অবয়বটাকে দেখেছিলেন সেরকম। এবং করিমউদ্দিনের প্রতি সেই অবয়বটা খুশি হন এবং বলেন যে তুই আজকে বেঁচে গেলি, তোর কাছে আমি দেখতেছি যে তুই লুবি কিনা, কিন্তু আমি যেটা দেখলাম তুই অনেক ভালো, যাই হোক এই ভালোর জন্য তুই আজকে বেঁচে গেলি, যাই হোক যেদিক দিয়ে আমি তোকে নিয়ে এসেছি সেদিক দিয়ে ফিরে যা। তো এই কথা বলার পর রাসেল ভাই ওই করিমউদ্দিন ভাই বা উনি আসলে অনুভব করেন যে তার নৌকাটা যেন কোনো একটা বরফের সাথে লেগে থাকলে যেরকম হঠাৎ করে ছাড়া পেলে যেরকম মনে হয়, যে নৌকাটা কেঁপে উঠলো এবং কেঁপে ওঠার সাথে মনে হলো যে নৌকাটা এখন ওই স্বাভাবিক মানুষ চালালে যেরকম যেভাবে হেলে দুলে যেভাবে মানে নিয়ন্ত্রণ করা যায় সেরকম। তো করিমউদ্দিন ভাই দেখলেন যে এখন নৌকাটা তার একদম নিয়ন্ত্রণে, এবং যখন তিনি তার বইটা বলতে এখানে আসলে রাসেল ভাই প্রফেশনাল বইটা না, ওখানে আসলে ওই বাঁশ দিয়ে আসলে এক প্রকার বাঁশ দিয়ে বইটা বানিয়ে সেগুলো আসলে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হতো। তো তিনি দেখেন যে যখনই তিনি বাঁশ দিয়ে সেই নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন, দেখেন যে নৌকাটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং রাসেল ভাই ওই অবয়বটা যেদিক দিয়ে তাকে নিয়ে এসেছিল তিনি ওই রাস্তা ধরে যখন আসতে থাকেন, তো আধা ঘন্টা আসতে না আসতে তিনি লক্ষ্য করেন তিনি যেখানে মাছ ধরতে এসেছিলেন তিনি সেখানেই সেই পরিবেশের মধ্যে চলে এসেছেন।
তো এরপর রাসেল ভাই তিনি আর এক মুহূর্ত সেখানে দেরি করেন নাই। তিনি হলো তার হারিকেন এবং কোচ নিয়ে তিনি বাসার দিকে রওনা হন। এবং রাসেল ভাই তিনি ওই অবয়বটা বা ওই জিনটা বলেছিল যে যখন তুই ফিরে যাবি পিছনে একবারও তাকাবি না, কোনো শব্দ হলেও কোনো কিছু হলে কোনোভাবেই পিছনে তাকানো যাবে না, না হলে তুই বিপদে পড়বি। তো রাসেল ভাই উনি যখন বাসায় ফিরতেছিলেন তখন তিনি পিছনে অনেক কান্নার আওয়াজ, অনেক বিলের আওয়াজ, অনেক কিছু সাউন্ড পেয়েছিলেন, কিন্তু ওই অবয়বের ওই জিনটার কথা মনে করে তিনি একটিবারও হলো পিছনে তাকান নাই। তিনি হন হন করে বাসার দিকে রওনা দেন এবং বাসায় পৌঁছান। তো রাসেল ভাই এরপরে আসলে করিমউদ্দিনের সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো তিনি এরপরে হলো জানতে পারেন যে ওই ঘোলাঘাটটার যে জায়গা আছে যেখানে তিনি মাছ ধরতে গিয়েছিলেন ওই জায়গাটা আসলে অনেক হন্টেড। তো উনি ওই বিষয়টা জানতেন কিন্তু আসলে পাত্তা দিতেন না। তো তিনি তার সাহস নিয়েই আসলে সেখানে মাছ ধরতে গিয়েছিলেন এবং মাছ ধরতে গিয়ে আসলে তিনি বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো তার সততার কারণে তিনি আসলে তার জীবন ফিরে পেয়েছেন। তো এরপর আসলে রাসেল ভাই যখন তিনি এলাকার মানুষদের কাছে ওই ঘোলাঘাট সম্পর্কে জানেন তো তখন তিনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা অনেক একটা হন্টেড জায়গা, এখানে বিভিন্নভাবে বিপদ চলে আসে। তো এর পরবর্তীতে তিনি আর সেখানে মাছ ধরতে যান নাই। তো এটাই ছিল রাকিবের ঘটনা। সেটা আমাকে পাঠিয়েছে আর একটা আত্মীয়ের ঘটনা ছিল, আত্মীয়ের কাছ থেকে সে ঘটনাটা জেনেছে। তো রাসেল ভাই আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আমি এটা শেয়ার করলাম। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ফখরুল টঙ্গী থেকে। ফখরুল তার ছোট মামার জীবনের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাব ফখরুলের ঘটনায়। ফখরুলের ছোট মামা তিনি পেশায় ছিলেন একজন ফল ব্যবসায়ী। তাদের যে গ্রামের বাজার সেখানে একটা ফলের দোকান ছিল। তো সেখানে যেটা হতো যে যেই ফলটা বেশি চলে সেটাই রাখতে হতো। তো তিনি মোটামুটি ব্যস্ত থাকতেন, এগুলো নিয়ে মোটামুটি বেশ দৌড়ের উপর থাকতেন সারাদিন, তার ব্যবসা যাতে চালু থাকে। আর তিনি বেশ ইয়াং, ফল মোটামুটি ভালোই বিক্রি হতো। তো তারপরে তিনি তার কাজকর্ম শেষ করে বাজার যখন গুটিয়ে ফেলতে হইতো, রাত ধরেন 8টা-9টা বাজে, 2000 সালে পরের ঘটনা। তো তখন দেখা যেত মানে বাজার স্লো হয়ে গেছে, তিনি তাড়াতাড়ি গুটায় নিয়ে তিনি তার বন্ধুদের কাছে যেতেন এবং সেখানে গিয়ে তারা ক্যারাম বোর্ড খেলতেন গ্রামের বাজারে। ক্যারাম খেলে বেশ রাত করে বাড়ি ফিরতেন ফখরুলের মামা। তো একটা সময় তখন বর্ষাকাল, বৃষ্টি হতো, মানে বৃষ্টির সিজন, কিন্তু কোনো একটা কারণে তাদের যে গ্রামের সামনে যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে ফখরুলের মা বাসায় ফিরত, ওই রাস্তাটা কাটাকাটি শুরু করছে, মানে ওইখানে রাস্তা হচ্ছে নতুন। তো বর্ষাকাল, তিনি তার ওই দিন তার ফলের দোকানে কাজ শেষ করে তিনি মোটামুটি সব গোছা টোছা বেরোচ্ছেন। তখন বৃষ্টি পড়তেছে, বেশ টপ 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 ভালো বৃষ্টি পড়তেছে। তো তিনি দোকান থেকে বের হয়ে ছাতা মাথায় রওনা দিলেন তাদের ওই যে ক্যারাম ঘরের দিকে, যেখানে তারা ক্যারাম বোর্ড খেলেন। তো হেঁটে পৌঁছালেন কর্নারে, বাজারের একটা কর্নারে একটা ছোট ঘর, সেখানে ক্যারাম বোর্ড নিয়ে বসছেন এবং তার বন্ধুরা খেলতেছে। তিনিও যে ঢুকলেন, ঢুকে বেশ জম্পেশ আড্ডা, মুড়ি চানাচুর মাখাইছে সরিষার তেল দিয়ে, এর মধ্যে খেলা হচ্ছে। বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে। তো তিনি শুরু করে দিলেন এদের সাথে খেলা। তো যখন খেলতেছেন তিনি কিন্তু মশগুল হয়ে গেছেন, এর মাঝে বৃষ্টি ঝুম নামছে, বেশ ঝুম, মানে একেবারে ছাদ মনে হইতেছে ভেঙে ফেলবে ঘরের, এরকম একটা অবস্থা। কোনাকানি দিয়ে পানি পড়া শুরু করছে, এরকম বৃষ্টি। তো তখন হঠাৎ খেয়াল হইলো, কিরে ভাই বাড়ি তো যাবো, বাড়ির রাস্তা তো কেটে রাখছে সামনে দিয়ে। এটা চিন্তা হওয়ার পর তার মানে হঠাৎ হলে কিরে বাসায় বাড়ি যাবো, তো বন্ধুদের বলতেছে রাস্তা তো কেটে রাখছে। আরে বেটা রাস্তা যদি বন্ধ থাকে এটা ঘুমাবি, এনে থেকে যা। না না না, মাথা খারাপ নাকি, আমার বাড়ি যেতে হবে। কারণ তার কাছে তখন টাকা আছে এবং ওই সময় আসলে বন্ধু বান্ধব যাই থাকুক তিনি চান না যে ওই টাকার খবর কেউ জানুক, বা তার কাছে টাকা আছে এটাও কেউ জানুক, সেটা তিনি চান না। তো তিনি বলেন যে না না, বাড়ি যেতেই হবে যেমনি হোক, আমি খেলার থেকে এখন আসি। তাড়াতাড়ি তিনি তার খেলার থেকে উঠে গেলেন, উঠে তিনি রওনা দিলেন। তখন বৃষ্টি একটু ছাড়ছে, মানে ঝিরঝির ঝিরঝির পড়তেছে আর কি। তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন তিনি। তো যাইতে গিয়ে দেখলেন যে তাদের বাসার কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা ওইটা যে কাটছিল, ওইখানে পানি একদম হয়ে খাল হয়ে গেছে, একটা পুরোপুরি খালের মতো। ওদিক দিয়ে হাঁটার কোনো উপায় নেই। এখন তিনি চিন্তা করছেন আমি কেমনে যাই।
ইদার আমার নামতে হবে, নাইমে এখান থেকে হাঁটতে হবে, এবং হাঁটলে প্রায় তার বুক সমান পানি তো হবেই, বুক সমান বা তার বেশি হয়ে গেছে পানি এখানে, এবং তার নিচে কাদা কাটাকাটি কোথায় কি রাখছে তাও তো জানে না। তিনি দেখে গেছেন ওখানে দিনের বেলা কাটতেছে, ওখানে ইটে দিয়ে এই করতে, ওখানে পাইপ টাইপ বসায় রাস্তা বানাবে আর কি একটা। তো তিনি একেবারে দিশেহারা হয়ে গেলেন ওইরকম। এদিকে রাতের বেলা তো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ঘুরঘুরটি অন্ধকার, মাঝে মাঝে বিজলি চমকায় দূরে, সেটার আলোতে একটু দেখা যায় পানির মধ্যে বৃষ্টি পড়তেছে। তো তিনি একবার দিশেহারা চিন্তা করছেন কেমনে যাবেন তিনি বাসায়। তো তার মাথায় তখন একটা আসলো যে হ্যাঁ, এদিক থেকে যাওয়া যায় একটা রাস্তা আছে ঘুরে, তাকে যেতে হবে আবার বাজারের ওদিক দিয়ে, পিছন দিয়ে হেঁটে গিয়ে খোলা একটা আছে, ফসলের মাঠ আর ক্ষেত আছে, ওইটার পাশ দিয়ে হেঁটে যাবে। তো ওই জায়গাটা একটু উঁচা, ওখানে পানি সাধারণত জমে না, খেতে জমে, অন্য কোথাও জমে না, আর একটা খাল আছে। তো এখন ওই খালটা পার হতে হবে, ওখানে একটা সাঁকো দিয়ে রাখা খালটা, এবং বেশ ভালো, কিন্তু এখন বৃষ্টি যেহেতু হয়েছে ভালো স্রোত আছে খালে, কিন্তু ওই খালের বদনামও আছে। তো ওই যে সেই খালের মধ্যে নাকি মানুষজন ভয় পায়, খারাপ জিনিস থাকে, এটা তিনি শুনছেন এবং খালের বদনাম আছে, ভয় পান তিনি। তো তিনি এটা শুনছেন যে ওইখান দিয়ে ওই সাঁকো দিয়ে পার হওয়াটাই হলে একমাত্র উপায়, এখানে নামলে তার এই বুক সমান পানিতে যেতে হবে। আর ওই খালের ভূতের ভয়টা এটাও তার মাথার মধ্যে রাখছেন তিনি, চিন্তা করে তার হাঁটা দিলেন লাস্টে ওদিক দিয়েই যাবেন তিনি। তো হাঁটতে হাঁটতে পুরা এই বাজারের এই রাস্তা ক্রস করলেন, নেমে গেলেন যে এমনি রাস্তায়, এই পাশে দুই পাশে ধুধু ক্ষেত, মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং তার কাছে একটু অন্যরকম লাগতেছে, বেশ বাতাস আসতেছে, বাতাসের সাথে বৃষ্টির হ্যাচলা শরীরে লাগতেছে। তিনি পাঞ্জাবি পরছিলেন, পাঞ্জাবি ভিজে গেছে হাতের কাছে, পুরো এরকম একটা অবস্থা। চিন্তা করতেছেন যে কোমরের মধ্যে টাকা রাখছেন তিনি, এরকম একটা বেল্ট ছিল, বেল্ট দিয়ে আটকা রাখছেন। চিন্তা করতেছেন এই টাকা যদি আবার ভিজে যায় কি করার আছে। এগুলো চিন্তা করতে করতে এক সময় তিনি এসব পৌঁছাইলেন যে এই খালের পাড় ধরে হাঁটার রাস্তায়। তখন হাঁটতে 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 চিন্তা করতেছেন সাঁকো কি আছে, অনেকদিন তো তিনি আসেন না এখানে, সাঁকো না থাকলে তো আরেক বিপদে পড়বেন। এই চিন্তা করতে করতে হেঁটে চলতেছেন সামনে। আর এই যে আকাশে মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, সেটা একটু আলো হইতেছে, তার সাথে কিন্তু আলাদা কোনো লাইটও নাই, কিচ্ছু নাই, এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় যে তিনি দেখলেন যে হ্যাঁ সাঁকো আছে, তো সাঁকো দেখা যাচ্ছে দূর থেকে, এরকম বাঁশ এরকম করে করে ক্রস করে করে সাঁকো তৈরি করা। কারণ সাঁকোটা বোঝা যাচ্ছে যে সাঁকোটা ব্যবহার কম হয়, এটাও বোঝা যাচ্ছে। বাঁশটা অনেক পুরানো। এর মাঝে আকাশে বিজলি চমকাইলো দুই একবার, একেবারে ভিজিবল হয়ে গেল চারিপাশ। যখন বিজলি চমকালো চারিপাশ পুরো মনে হচ্ছে আলোকিত হয়ে গেছে, দেখতে পারলো তিনি। সাঁকোটাও দেখলেন, সাঁকোর বাঁশটাও কিন্তু ফর মিলি সেকেন্ড তিনি দেখছেন যে বোঝা যাচ্ছে এটা খুব একটা ইউজড হয় না, এটা নিয়েও তিনি একটু ভয় আছেন। আর এই সাঁকো সম্পর্কে অনেক রকম কথা তিনি শুনছেন যে উল্টাপাল্টা জিনিস সাঁকোর আশেপাশে আছে। কারণ সাঁকো যেখান থেকে উঠতে হয় সেখানেও কিন্তু ঝোপঝাড়, বেশ ঝোপঝাড়, সাঁকোতে ওঠার জায়গাটার পাইতেও ঝোপঝাড়, আর ওই পারে ঝোপঝাড়, গাছ গাছালি, অন্ধকার। ওখানে কিন্তু বিজলি চমকাচ্ছে, তখনও দেখছেন বড় নারকেল গাছ, এবং পুরো জায়গাটা অন্ধকার তিনি দেখছেন। এর মধ্যে দিয়ে কিন্তু তাকে হেঁটে যেতে হবে, পার হওয়ার পর হেঁটে ঘুরে তার বাসার পিছন দিয়ে যে উঠবেন তিনি। তো যাই হোক, এখন তার কিছু করার নেই, তো চলে আসছেন। দুইটাই রাস্তা, একটা হলো ওই যে বুক পর্যন্ত পানিতে নেমে যাওয়া, আর একটা হলো এই সাঁকো পার হওয়া। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলেন সাঁকোর কাছে তিনি। কেউ নাই, শুনশান, আর বৃষ্টি হয়েছে, এতক্ষণ রাত হয়েছে, পুরা নীরবতা নেমে আসছে চারিদিকে। তো ফখরুলের মামা আস্তে আস্তে করে যে সাঁকোর ওই দুইটা কাঠ ধরে, দুইটা বাঁশ ধরে আস্তে করে পাড়া দিলেন মাঝখানে। মচমচ করে উঠলো, বুঝতেছে যে বেশ মচমচ করতেছে। তারপর তিনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন সামনে। তো দেখতেছে যে খালের পানি এতটা বাড়ছে যে সাঁকোর যে নিচের বাঁশের প্রায় হাত দেড়েক নিচ দিয়ে সোটটা যাচ্ছে, বেশি দূর না, 1 হাত 1.5 হাত এতটুকু নিচ দিয়ে সোটটা যাচ্ছে, শোঁ করে সোট যাচ্ছে খাল দিয়ে। তো তিনি একটু ভয় পাইছেন। আর খালের বাঁশটা আরো সামনে যে আরেকটু নিচে নেমে গেছে, ওইখানে যে আবার জায়গার হয়তো 1 হাতও না, আর 1 হাত বা 1 হাতের থেকে একটু কম জায়গা উপরে আছে পানির, কারণ ওই যে মাঝখানে ওজন পড়লে এদিকেই হয়ে যায়। তো তিনি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন মনে মনে। তো যেতে যেতে তিনি মাঝখানটায় যখন আসছেন, হঠাৎ করে তিনি দেখলেন যে ওই পারে, সাঁকোর ঠিক ওই পারে মনে হলো আরেকজন মানুষ হেঁটে এই পাশে আসতেছে। তিনি খেয়াল করলেন, নারী ওই মানুষটাকে আমারে দেখতেছেন, আমি তো মাঝামাঝি চলে আসছি, ওই মানুষটা আমারে দেখার কথা, আমি ওরে দেখতেছি, ও আমারে দেখে না, দুইজনে একসাথে কেমনে পার হবো। তিনি বলে উঠতে যাচ্ছিলেন যে কেউ সাঁকোতে উঠে, এরকম বলতে চাচ্ছিলেন, এই থামেন, আমি আসেনি, এরকম বলতে চাচ্ছিলেন। তো তিনি চুপ হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে সাঁকোতে যে আসতেছে তার কাছে সেটা একটা অবয়ব, সেটা ঠিক একটা মানুষ বোঝা যাচ্ছে না, মানুষের অবয়ব মনে হচ্ছে, কালো কুচকুচে একটা এনার্জি, মাথার কাছটা গোল, চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে অন্ধকার একটা মুখ, আর শরীরটা মনে হচ্ছে কালো কুচকুচে রঙের, অন্ধকার, একটা অন্ধকারকে যদি একটা মানুষের শেপ দিয়ে দেয় সেরকম। এটা সাঁকোর মধ্যে আসতেছে মাঝখানে, এবং তিনি দেখলেন বেশ
কেয়ারলেস ভাবে, মানে একেবারে বেয়াড়া ভাবে সাকর বাঁশের উপর দুইটা হেঁটে আসতেছে, ধপ 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 করে, মানে বাঁশটা নিচু হয়ে যাচ্ছে। একটা মানুষ হলে তো কেয়ারফুলি আসে, একদম দাঁড়ায় আছে, সেরকম না, একদম আসতেছে। এবং তার কাছাকাছি এসে মনে হলো তার দিকে দৌড়ে আসলো একদম, মানে খুব ফাস্ট, ওই বাঁশের উপরে তো দৌড়ে আসছে তার উপরে। আর ফখরুলের মামা ভয়ের চোটে তিনি মানে একদম মানে দিশেহারা হয়ে তিনি কি করবেন, হাত দিয়ে ধরতে গেলেন সামনে, মানে মানুষ যদি তার দিকে দৌড়ে আসে মানুষ একটা ডিফেন্সের চিন্তা করে, তিনি হাত দিয়ে ধরতে গেলেন বাঁশ ছেড়ে দিয়ে। এই সময় তার গায়ের উপরে মানে এসে পড়লো এটা, তিনি একদম স্পষ্ট বুঝলেন ঠান্ডা, মানে ঠান্ডা জেলির মতো কোনো জিনিস, মানে জেলি যেরকম হয় কোনো জেলি টাইপের জিনিস, ঠান্ডা, একদম ঠান্ডা জেলির মতো কোনো জিনিস তার উপরে এসে পড়লো এবং তাকে নিয়ে পানির মধ্যে পড়লো ঝপাস করে। এবং তিনি অনুভব করতেছেন যে তার গায়ের মধ্যে তাকে চেপে ধরে রাখছে, তাকে 2 হাত সহ চেপে ধরে পানির নিচে নিয়ে যাচ্ছে, খালের নিচে। তিনি মানে ওই পড়ার আগে নিঃশ্বাস নিয়ে নিছিলেন একটা, মানে জোরে নিঃশ্বাস নিয়েছিলেন, নাক মুখ বন্ধ করে তিনি নামতেছেন নিচের দিকে খালের। খালটা কত গভীর তিনি জানেন না, তিনি কোনদিন ওই এই খালে নামেন নাই। মনে মনে বুঝতে পারতেছেন যে আজকে তার সেই দিন। একটু আগে টাকা ভাজানোর চিন্তা করতেছিলেন, সেটাও দোয়া পড়া শুরু করলেন মনে মনে, মানে ডুবন্ত মানুষ আর কি করবেন, মানে জাস্ট দোয়াই পড়া শুরু করলেন মনে মনে। আর মাফ চাইতেছেন আল্লাহর কাছে, যেহেতু গুনাহ গাছা করছি, মাফ করে দামারে, মাফ করে দামারে, বাঁচাও, এরকম এখান থেকে বাঁচাও। কি হলে আমি বুঝতে পারছি না। এরকম যখন তিনি চিন্তা করছেন, তিনি হাত দিয়ে আবার একটা ঝাড়া দিলেন, মানে ছাড়ানোর জন্য নিজেকে পানির মধ্যে হুড় করে ঝাড়া দিলেন। তো ঝাড়া দেওয়ার পর দোয়া করতে করতে ঝাড়া দিয়েছেন, তো মনে হলো কি তাকে ছেড়ে গেছে করে। তো তিনি কোনো মতে মানে একবার দ্রুত উপর ওঠার চেষ্টা করলেন, পা দুইটাকে দ্রুত চালায়, মানে মনে হচ্ছিল অনন্তকাল। একসময় ভুস করে মাথাটা উঠাইছেন উপরে, উঠায় নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস নিয়ে তাকায় দেখতেছেন, চোখ দিয়ে তাকায় দেখতেছেন যে তিনি ওই সাগর থেকে অনেক দূর চলে আসছেন, বেশ খানিকটা দূরে। খুব অবাক কাণ্ড, এখান থেকে তাকায় দেখতেছেন সাগর মাঝখানে ওই কালো অবয়ব একটা দাঁড়ায় আছে, এবং মেঘের আড়ালের মধ্যে মনে হয় চাঁদ আছে বা কিছু, মেঘটা আলোকিত হয়ে আছে অনেকটা। ওই মেঘের সেই হালকা আলোতে বোঝা যাচ্ছে সাগর উপর একটা অবয়ব দাঁড়ানো, তার দিকে তাকানো। তো তিনি আর মানে ভয়ে আর করলেন, তিনি সাঁতরানো শুরু করলেন। সাঁতরাইতে স্রোতের অনুকূলে সাঁতরাইতে এক পাশে তিনি চেপে গেলেন, এক সময় যে উঠলেন ওই পাশে, উঠে তিনি মানে হাঁপাচ্ছেন, সারা শরীর ভিজা। এবং ওই অবস্থায় মানে ওনার আসলে তখন সেন্স নাই, উনি আসলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। তিনি হাঁটা শুরু করলেন ওদিক দিয়ে, মানে একেবারে উদ্ভ্রান্তের মতো হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি মানে দুই পাশে খোলা প্রান্তর, কিছু দেখতেছেন না, এরকম একটা অবস্থা। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল তাকে ফলো করে করে বাজারে, তিনি যখন বাজারে পৌঁছেছেন, বাজারের মধ্যে কেউ আসতেছে তাকে ফলো করে করে। তো তিনি তারপর ওখান থেকে কোনো মতে হাঁচড়ায় পাছড়ায় দৌড়াইতেছেন। তো হাঁচড়ায় পাছড়ায় দৌড়াইতে তিনি ভাবলেন যে সেই যে ক্যারাম ঘরে হয়তো তার বন্ধুরা আছে, ওইখানে গেলেন। ওখানে যে তিনি গেটটার মধ্যে ঝাঁপায় পড়লেন, ক্যারাম ঘরের যেখানে ক্যারাম বোর্ড খেলে, গেটটা ধরে তিনি ঝাঁপায় পড়লেন, দেখলেন যে গেটের মধ্যে শিকল পেঁচানো তালা মারা, বন্ধুরা চলে গেছে। তো তিনি বুঝলেন যে তিনি একদম অসহায়। তিনি ওইখানে কাঁচু মাচু হয়ে গেটের কাছে বসে তাকায় আছেন, যেই পথ দিয়ে আসছেন সেখানে তাকায়। সেখান থেকে তিনি দেখলেন ওই পথের গোড়ার মধ্যে ওই যে অন্ধকার কালো অবয়বটা দাঁড়ায় আছে, এখানে কেউ নাই, পুরা নিশুতি, মানে মানে বৃষ্টি থেমে গেছে তখন, কিন্তু সব ভিজা, এবং তার মধ্যে ভিজা মাটির ওই পাশে কালো অবয়বটা দাঁড়ায় আছে। তো তার আসলে আর কোনো সেন্স নাই। তখন তিনি না দোয়া পড়া শুরু করলেন, জোরে 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 দোয়া পড়তেছেন, এবং তার মানে যতটুকু শক্তি আছে শরীরের ভিতরে রিংলাইট দিয়েছেন। দোয়া পড়ে তিনি উঠে দাঁড়াইলেন এক সময়, কারণ চিন্তা করলেন এখানে থাকলে তো হয়তো তাকে কিছু করেই ফেলবে। তো দোয়া পড়তে পড়তে তাকায় দেখতেছেন নাই, সামনে জিনিসটা নাই। তো তিনি ওখান থেকে দৌড়াইলেন, টলমলো পায়ে দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আবার সেই কাটা রাস্তার কাছে আসলেন। তো কাটা রাস্তার কাছে এসে দেখলেন যে পানি অনেক কমে গেছে, ওখানে পানি এখন অনেক কম, পানি নাই, মানে পানিটা ওখান থেকে সরে গেছে আর কি। এই বৃষ্টির পানি বৃষ্টি থামার পরেই এই থেকে সরে চলে গেছে। তো তিনি তারপর ওই কাটা রাস্তার মধ্যে নেমে গেলেন, তার প্রায় মানে হাঁটুর কাছাকাছি কাদাতে ডুবে গেছে। এই অবস্থায় তিনি হাঁচড়ে পাঁচড়ে দৌড়াইতে দৌড়াইতে মানে কোনো মতে কাদা টাদা মেখে একসময় তার বাসার কাছে আসেন। এসে উঠানের কাছে এসে চিৎকার করতে থাকেন। বাসার মানুষজন বের হয়ে আসে, এসে কি হয়েছে দেখে, আলো টালো নিয়ে দেখে যে তার অবস্থা খুব খারাপ, উঠানে পড়ে যান। তো ফখরুলের মামাকে ভিতরে নিয়ে যায়, তারা নিয়ে যায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে দেখে কি অবস্থা, তার শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, সেন্স নাই। তো তারা তাকে সকাল পর্যন্ত দেখে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে যাওয়ার পরও নাকি সে একদিন বেহুশ ছিল, একদিন তার সেন্স ছিল না।
তো পরবর্তীতে তার যখন সেন্স আসে তখন তাকে মানে জিজ্ঞেস করা হয় কি অবস্থা, তখন সে মানে এদিক ওদিক তাকায় এবং তারপরে বলেই হয়েছে। তো ডাক্তারও অবাক যে একদিন সেখানে ভেসছিল, ডাক্তাররা বলে কি সে কি কোমায় ছিল কিনা, দেরন্য কাজ ওই সময় ওইখানকার ডাক্তারদের এতটা জানার মতোই ছিল না, তারা বিভিন্ন রকম টেস্টের জন্য বলতেছিল নিয়ে যেতে তাকে, মানে শহরে নিয়ে এই টেস্টগুলো করাইতে। তো এর মধ্যেই তার সেন্স ফিরে আসছে এবং তার কাছ থেকে শুনে ঘটনা তার বাড়ির মানুষজন যে এই ঘটনা ঘটছিল। তো ডাক্তার বলে যে হইতে পারে সে পানিতে যখন পড়ছে তো ট্রমাতে পড়ছিল এবং সেই ট্রমাতে তার কিছু হয়েছিল কিনা, সে কি মানে একটা কোমার মধ্যে চলে গেছিল কিনা, হুনোস। তো যাই হোক, পরবর্তীতে তাদের ওখানকার একজন আলেমের কাছ থেকে নিয়ে যান এবং সেই আলেম তাকে ঝাড়েন, দোয়া দরুদ পড়েন, বলেন যে ওই জায়গাটা ভালো না, এমনি ঝড় বৃষ্টির রাত্রে আসতেছিল আর মানে বাজারের মধ্যে দিয়ে আসছে, এসে ওইখান থেকেও তো উল্টাপাল্টা জিনিস দেখতে পারে। আর ওই যেই জায়গা দিয়ে সে পুল পার হইতে গেছে ওই জায়গাটা এমনি খারাপ, ওখানে বদনাম আছে, অনেকেই নাকি এরকম পানিতে ফেলে দিছে বা অনেক রকম উল্টাপাল্টা জিনিস ওখানে ঘটছে, ওখানকার মানুষজন এটা জানে। তো এগুলো হয়তো সব জানতো না ফখরুলের মামা, এর জন্যই সে গেছিল। আর তার সেই যে টাকা পয়সাকে সে পানি থেকে বাঁচাইতে গেছিল সেটা পুরো ভিজে চুপচুপ হয়ে গেছিল। যাই হোক, টাকা তার কাছ থেকে পাওয়া যায় নাই কোনো, কিন্তু সে মানে বেশ ট্রমার মধ্যে চলে গেছিল। অনেকদিন সে রাতের বেলা একা ব্যাক করতে পারতো না, তার দোকানে গেলে সাথে মানুষ টাকা লাগতো এবং সে দোকান থেকে আসার সময় তার সাথে মানুষ টাকা লাগতো, সে ওইভাবে যাওয়া আসা করতো। আস্তে আস্তে তার ব্যাপারটা স্বাভাবিক হয়। তো এই ছিল ফখরুলের মামার একটা ঘটনা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো শোয়েব, আর শোয়েবের বাড়ি হচ্ছে বগুড়ায়। আর রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা বগুড়ার একটা ঘটনা। আশা করি ঘটনাটা শ্রোতাদের কাছে অনেক ভালো লাগবে। তো স্বার্থের লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে, এই ঘটনাটা তার একটা জ্বলন্ত প্রমাণ। ঘটনাটা ঘটেছে বগুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম মহাস্থানগড়ের কাছাকাছি জায়গায়। তো সেখানে আসলে প্রতিহিংসার এক অন্ধকার খেলা, প্রতিহিংসার কারণে মানে একটা ভৌতিক ঘটনা ঘটে। আমি আসলে সেই ঘটনা এখন শেয়ার করব। তো মহাস্থানগড়ের এক পাশাপাশি একজন গৃহস্থ ছিলেন, তার নাম হচ্ছে আফজাল সাহেব। তার প্রচুর জমি জমা আছে এবং তার প্রচুর জমি জমা থাকার পরেও তার আসলে লোভ পিছুটান ছিল। সে আসলে লোভের কারণে তার ছোট ভাই নাসিরের 4 বিঘা জমি তিনি আসলে নিতে চেয়েছিলেন। তো নাসির ছিল খুবই সহজ সরল মানুষ, কিন্তু সে তার বাবার শেষ স্মৃতি এবং এই জমিটিকে কোনোভাবেই বিক্রি করতে রাজি ছিল না। তো আফজাল সাহেব নাসিরকে জমি বিক্রির জন্য লোভ দেখিয়েছিল এবং নাসির বলেছিল যে না, সে জমি বিক্রি করবে না। তো লোভের আগুনে পড়তে থাকা আফজাল সাহেব শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি রাতের অন্ধকারে তিনি একজন তান্ত্রিকের কাছে যান, ওই বগুড়ার একজন তান্ত্রিক, এবং তার নাম ছিল হচ্ছে কালু ভৈরব। তিনি খুবই পরিচিত। তো কালু ভৈরব তাকে একটা মাটির পুতুল দেন এবং সেখানে বলেন যে লাল সুতায় বাঁধা একটা তামাটে সেটা ছিল সে তাবিজটা। তো তিনি বলেন যে এই পুতুলের পেটে নাসিরের নাম লিখে একটা শ্মশানের হাড় ঢুকিয়ে দিলে তাহলে কাজ হয়ে যাবে। তো তারপর ওটাকে যে কোনো শনিবারের অমাবস্যা রাতে নাসিরের বাড়ির যে কোনো একটা জায়গায় পুঁতে দিলে এটা কাজ শেষ। তো আফজাল সাহেব অন্ধ স্বার্থে তাই করলেন। পুতুলের শরীরের নাসিরের নাম, তার ছোট ভাইয়ের নাসিরের নাম লিখে দিলেন এবং একটা অমাবস্যা রাতে সেই নাসিরের বাড়ির আঙিনায় সেটাকে পুঁতে দিলেন এবং কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুরো গ্রাম যেন একটা বিকট পেশাস ডাক শোনা গেল। তো আফজাল সাহেব জানতেন না যে তিনি কেবল তার ভাইয়ের ক্ষতি করেননি, বরং নিজের অজান্তেই এক আদিম শয়তানকে তিনি জাগ্রত করেছেন। তো পরের দিন থেকেই নাসিরের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে দিনে দুপুরে ঘরের ভিতর কারো ছায়া দেখতে পায়। রাতে ঘুমালে মনে হয় যে কেউ যেন তার বুকের উপর বসে তার গলা টিপে ধরতেছে। তো নাসিরের শরীর দিন দিন যেন কালো হতে লাগলো আর তার চোখগুলো মানে কিরকম একটা অদ্ভুত হতে লাগলো, মনে হচ্ছে দিন দিন চোখগুলো যেন নিচের দিকে ডেবে যাচ্ছে। তো নাসিরের অবস্থা যখন দিন দিন খারাপ হতে লাগলো, আফজাল সাহেব মনে মনে সেই খুশি হচ্ছিলেন এই ভেবে যে
খুব শীঘ্রই জমিটা তার কবজায় আসবে। কিন্তু তিনি তান্ত্রিকের শেষ কথাটি ভুলে গিয়েছিলেন। সেই তান্ত্রিক সেদিন বলেছিলেন রক্ত দিয়ে এর তৃষ্ণা মেটাতে হবে। তো ঠিক 3 দিন পর আফজাল সাহেব নিজেই বাড়িতেই শুরু হলো একটা বিভীষিকা। গভীর রাতে তিনি শুনতে পেলেন তার ঘরের বারান্দায় কেউ একজন কাঁদতেছে। তো তিনি যখন হারিকেন নিয়ে বাইরে বের হয়ে সেই কে কাঁদতেছে এটা দেখার জন্য বাইরে আসলেন, তিনি কাউকে দেখতে পেলেন না এবং তিনি দেখলেন যে তার পালিত বিশাল কালো ছাগলটা উঠানের মাঝখানে মরে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ছাগলটার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার শরীর থেকে এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই, যেন কেউ নিপুণভাবে শরীরের সবটুকু রক্ত শুষে নিয়েছে। তো আফজাল সাহেব ভয় পেলেন এটা দেখে। তিনি দ্রুত ঘরে ফিরে আসলেন এবং ঠিক করলেন তখনই যে তার ছোটো ভাই নাসিরের বাড়ির উত্তর কোণ থেকে যেখানে তিনি পুতুলটা পুঁতেছিলেন সেখানে তিনি গেলেন এবং তিনি দেখলেন যে সেখানে একটা অবয়ব এবং সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতেছে। সেই অবয়বটা কোনো স্পষ্ট মুখ নেই, কিন্তু তার বুক থেকে একটা পচা গন্ধ বের হচ্ছে। তো আফজাল সাহেব ঘরে তিনি সেখান থেকে দৌড়ে বাসায় আসেন এবং বাসায় এসে ঘরের দরজা বন্ধ করে দেন। কিন্তু রাসেল ভাই, জানালার ফাঁক দিয়ে যখন তিনি দেখেন সেই ছায়াটা তার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তো হঠাৎ ঘরের ভিতরে তাপমাত্রা তিনি দেখেন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে এবং দেয়ালের গায়ে ঝোলানো তার বাপদাদাদের ছবিগুলো যেন ধমধম করে মাটির মধ্যে পড়ে গেল। এবং মাটি থেকে সেই তোলা পুতুলটা যেটা তুলতে গিয়েছিলেন, যদিও তিনি সেই পুতুলটা তুলতে পেরেছিলেন, এবং তিনি দেখেন যে সেই পুতুলটা যেন এখন জীবন্ত হয়ে গেছে এবং সেই পুতুলটা বলতেছে রক্ত দাও আফজাল।